হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু দ্য ফ্রি ওয়েবিনার অন আইএলটিএস স্কোর ফ্যাক্টরস। আজকে আমাদের এই ওয়েবিনার ইনস্ট্রাক্টর হিসেবে থাকছেন রাইসা শাম্মা আপু এবং তানুভা হোসেন আপু। এই পুরো সেশনটা চলাকালীন আপনারা আপনাদের অডিও এবং ভিডিওগুলো অফ রাখবেন। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা সেগুলো চ্যাটে লিখে জানাতে পারেন বা হ্যান্ড রেজ করতে পারেন। আমরা সেখান থেকে আপনাদের কোয়েশ্চেনগুলো নেব। তানুভা আপু, দ্য ফ্লোর ইজ অল ইয়ার্স নাও। Thank you, everyone. So as you can see, আজকে আমাদের ওয়েবিনারটা হচ্ছে IELTS স্কোরিং ফ্যাক্টরস এর উপরে। তো আমরা বেসিক্যালি ডিসকাস করব যে চারটা মডিউল আছে IELTS এর, সেই চারটা মডিউলের স্কোরিংটা কিভাবে হয়, কি কি করলে আমাদের স্কোর আমরা লুজ করতে পারি, কি কি করলে আমরা স্কোর ইনক্রিজ করতে পারি, এবং ওভারঅল আমরা একটা ভালো ব্যান্ড স্কোর কিভাবে আনতে পারবো। So let's start. শুরুতেই বলে দিচ্ছি যে আমাদের we already know that IELTS has got 4 modules: listening, reading, writing and speaking. আর আমাদের যে স্কোরিংটা হয় সেটা সেপারেটলি হয়ে তারপরে আমরা এটা একটা এভারেজ মার্কস আমাদের আসে। টোটাল ব্যান্ড স্কোরটা আমাদের 1 থেকে 9 হয়। হাই স্কোর যেটা ব্যান্ড স্কোর 9 আর লোয়েস্ট 1, বাট 1 কেউ কখনো বেসিক্যালি পায় না। 5.5 is the lowest band score যেটা মানুষ ইউজুয়ালি পেয়ে থাকে। রাইসা আপু কিছু বলতে চাচ্ছেন? না, আমি জাস্ট হাসতেছিলাম কারণ আমি বলতে চাচ্ছিলাম আপনি যে লোয়েস্টটা কেউ পায় না, হাইয়েস্টটাও অনেকে বলছিল পায় না, কিন্তু আপনি আমি কিন্তু পেয়ে গেছি, দেখছেন। সরি গাইস, আমি একটু জব করতে পছন্দ করি। একটু আপুকে কাটেক্ট করে বলি, আমি হচ্ছি রাইসা। আমি আইএলটিএস মানে আইসির সাথে যে কোর্সটা নিচ্ছি, কোর্সটার মেইনলি সব অনেকগুলো জায়গায় আমার চেহারাটা দেখবেন। আমি আমরা যে কোর্সটা ডিজাইন করেছি সেখানে আমরা সবাই মিলে কোর্সটা ডিজাইন করেছি। এখানে বেশ কিছু ক্লাসেস আমি নিয়েছি। So very glad to have Tanuva on board with us. Tanuva very pleasantly surprised to find Napu is a band 9 as well. Not that band 9 হওয়াটাই খুব দরকার, but এটা আজকের before we dive into directly the content of it, আমি জাস্ট একটু বলে নিতে চাচ্ছিলাম যে আমাদের আজকে স্কোরিং ফ্যাক্টর নিয়ে আলোচনা করাটা ওয়েবিনারের উদ্দেশ্যটাই হচ্ছে কারণ আইএলটিএস এর স্কোরটা কিভাবে আসে, যে কোনো একটা পরীক্ষা আপনি দিতে চাইলে ভালো মার্কটা বলতে ভালোটা কি এখানে সেটা বোঝার জন্য ভালোটা আপনি কিভাবে করতে পারবেন, কি কি ফ্যাক্টরের উপর বেস করে আপনাকে স্কোরটা আসলে দেয়া হবে সেটা জানাটা আমাদের ধারণা আপনাদের জন্য ইম্পর্টেন্ট। সেটা জানলে কিন্তু আপনি দেখা যাবে প্রিপারেশনটা এমন ভাবে নিচ্ছেন যেখানে আপনি ইম্পর্টেন্ট জায়গাগুলোয় কোন জায়গাটা আপনার স্কিলটা বিল্ড করতে হবে সেই জিনিসগুলো জেনে আপনি স্কিলটা বিল্ড করতে পারছেন, rather than wasting your time on something that you think might be more important. So I'll let Tanuva take the air with us. Thank you so much. Tanuva আর আমি আজকে কনভারসেশন করে আসলে আপনাদের সাথে এই জিনিসগুলো স্কোরিং ফ্যাক্টর গুলো নিয়ে আলোচনা করব। So আপু, please continue. Sorry for interrupting with my very weird bad joke. No, please go ahead. I'm also very glad to see Friday একটা দুপুর মানে বিকাল বেলা রোজার সময় আমাদের 105 জন পার্টিসিপেন্ট আছে। আপু আর আমি ছাড়া আর আইসির মানুষ ছাড়া হচ্ছে 102 জন। So that's great. Thank you so much everyone for joining. We hope you enjoy this session. Yeah, absolutely. We hope that you learned something from here. আমরা চেষ্টা করব আপনাদেরকে দেওয়ার জন্য। So getting back to the content, যেটা আমরা বলছিলাম যে highest band score 9 and lowest usually আমরা যেটা জানি যে মানুষজন 5 or 5.5 পেয়ে থাকে, but that does not really qualify as an IELTS band score. So যে স্কোরিংটা হয় এটা সেপারেটলি চারটা মডিউলে হবে, তারপরে সেটা অল টুগেদার একটা এভারেজ আসবে। আমরা দেখিয়ে দিব কিভাবে হচ্ছে। এটা হচ্ছে band calculation, as you guys can see on your screen. The overall band is the average of the 4 sections. যেমন এক্সাম্পল যদি আমরা বলি, এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি যে লিসেনিং এ যদি আপনি 7 পান এবং রিডিং এ 7 পান, রাইটিং এ 6 আর স্পিকিং এ 6, তাহলে পুরো ব্যান্ড স্কোরটা এভাবে আসছে যে 7 + 7 + 6 + 6 টোটালটা করে এটা আমরা একটা এভারেজ ডিভাইডেড বাই 4 টোটাল যে স্কোরটা আসছে which is 6.5, এভাবে আসবে স্কোরিংটা। সো ইটস ইম্পর্টেন্ট যে আমরা চারটা মডেলেই যেন আমাদের বেস্টটা দিতে পারি। And here is the listening band descriptors.
So listening, I think we pretty much already know যে listening এর total 40টা questions থাকে আর each question answer is 1 mark. So আপনি যদি একটা answer miss করে ফেলেন তাহলে ওখানে 1 mark চলে গেল। আর এখানে ব্যান্ড স্কোর যেটা দেখা যাচ্ছে যে আমরা যদি ব্যান্ড 9 টার্গেট করি লিসনিং এ which is possible, তাহলে আমাদের at least 39 স্কোর করতে হবে out of 40. As you can see throughout the table, ব্যান্ড 8 স্কোর করতে চাই তাহলে আমাদের 37 to 38 রাইট আনসার্স দিতে পারতে হবে। 35 to 36 যদি 8.5 চাই তাহলে 37 to 38 রাইট আনসার্স দিতে হবে। যদি 8 আমরা স্কোর করতে চাই তাহলে 35 to 36 কারেক্ট আনসার্স, 7.5 হলে 32 to 34 কারেক্ট আনসার্স, and that's how it goes on. এখানে কোনো নেগেটিভ মার্কিং হয় না, এমন না যে আপনি যদি ফুল আনসার দেন তার জন্য আপনি -1 পেয়ে যাবেন, এটা হয় না, which is thankfully a good side. আর ফাইনাল স্কোরটা ব্যান্ড স্কোরে কনভার্ট করা হয়। আর বেস্ট পার্ট হচ্ছে একাডেমিক এন্ড জেনারেল ট্রেনিং, যে দুটো ফর্ম আছে আইএলস এর, দুটোর জন্যই আইএলস এর স্কোরিং সিমিলার, কনভারসেশন সিমিলার, অডিও আপনি যেটা শুনতে পারবেন ইটস দ্য সেম, একই থাকবে। So I suppose this is pretty much clear. I'll move on to the next slide. তো এটা হচ্ছে আমাদের যেটা অফিসিয়াল সাইটে যেটা আমাদের ব্যান্ড স্কোরের ডেসক্রিপশনটা দেওয়া আছে, যে যদি আমার ফর এক্সাম্পল আমাকে যদি 7 পেতে হয় লিসনিং এ, দেন স্কিল লেভেল যেটা বলছে যে আই হ্যাভ টু বি আ গুড ইউজার, আমার লিসনিং স্কিলটা অ্যাটলিস্ট একটা ভালো লেভেলে থাকতে হবে। এখানে ডেসক্রিপশনে যেটা বলছে has operational command of the language, though with occasional inaccuracies, inappropriacies, and misunderstandings in some situations. Generally handles complex language well and understands detailed reasoning. So এটা হচ্ছে আমি ব্যান্ড 7টা বললাম যে this is what we will need to have as our English proficiency, যে আমাদের অপারেশনাল কমান্ডটা যেটা বলছে অডিওতে এটা আমাদের বুঝতে পারতে হবে, এবং যেই মিস্টেকস গুলো আমরা করি সেটা মানে খুবই মিনিমাল হতে হবে, মিনিমালের খুব বেশি হওয়া আমি যায়। একটু এই জায়গায় আপনাকে ইন্টারাপ্ট করে কয়েকটা জিনিস একটু ক্লারিফাই করি। সেটা হচ্ছে আপু হ্যাজ ভেরি নাইসলি এক্সপ্লেইন যে লিসেনিং এ আমাদের মার্কিংটা বা মার্কের ব্যান্ডটা, তো আপনারা বুঝতে পেরেছেন 40 মার্ক টোটাল থাকবে, রাইট? 40 মার্কের মধ্যে 40টা প্রশ্ন আপনার এই যে উত্তর দিবেন, প্রত্যেকটাতে 1 মার্ক করে থাকবে। এখন লিসেনিংটা আসলে কি? লিসেনিং এ মানে আপনি যাতে যখন কমিউনিকেট করছেন কারোর সাথে, আপনার শুধু আপনার কথা বলাটাই ইম্পর্টেন্ট তা না, সে কি বলছে সেটা বোঝাটাও কিন্তু ইম্পর্টেন্ট। এই যে বোঝা, কথা শুনে বোঝার যে স্কিলটা, এটাই কিন্তু এই লিসেনিং এর জায়গাটাতে স্কিলটা মানে আপনাকে টেস্ট করছে। তো এই যে ব্যান্ড স্কোর গুলো 9, 8, 7, 6 বা এর আগে যে স্কোর গুলো, কেউ একজন বোধহয় মার্ক করছেন স্লাইডটাতে, মানে কাইন্ডলি এই জিনিসটা করবেন না, কারণ তাহলে আমাদের দেখা যাচ্ছে আপু কথায় আমি ডিস্ট্রাকশন চলে আসে। হ্যাঁ, স্ক্রিনশটটা অফ করে, আচ্ছা অফ করে একটু অন করে দেন আপু, আমি ওটা দেখছি। তানুবা আপু, আমি কথা বলতে জি। থাকি, আপনি একটু স্ক্রিনশটটা বন্ধ অফ করে অন করেন, তাহলে আপনি যেহেতু স্ক্রিন শেয়ার অ্যাক্সেসটা অফ করে দিন। হ্যাঁ, সো আমি কথা বলতে থাকি, সেটা হচ্ছে লিসেনিং এ আপনাদের এই যে কথা শুনে বোঝার যে ব্যাপারটা, আপনাকে লিসেনিং এ কি করবে, কয়েকটা মানে এরকম কয়েকটা প্যাসেজ বা কয়েকটা কনভারসেশন আপনার জন্য প্লে করা হবে 4টা সেকশনে। হ্যাঁ, আপনাকে কয়েকটা এরকম অডিও শোনানো হবে যেখানে বিভিন্ন অ্যাকসেন্টে বিভিন্ন মানুষ কথা বলছে। এখানে কিন্তু বেশ কয়েকটা প্রবলেমের ব্যাপার চলে আসে, সেটা হচ্ছে ফরেন একটা অ্যাকসেন্ট ধরতে পারার ব্যাপারটা, এটা একটা স্কিল। এটা মাথায় রাখবেন, আইএলটিএস পরীক্ষায় কখনোই একদম বুঝতে পারবেন না আপনি এই ধরনের কোনো একটা অ্যাকসেন্ট দিচ্ছে। হ্যাঁ, একটা স্লাইট অ্যাকসেন্ট দিতে পারে, কারণ রেগুলার ডে টু ডে লাইফে আপনি যদি গিয়ে অন্য কোনো ন্যাশনালিটির মানুষের সাথে কমিউনিকেট করার চেষ্টা করেন, তখন অন্য সময় অনেক সময় দেখা যাবে আপনার বিভিন্ন অ্যাকসেন্টের, ইউরোপিয়ান অ্যাকসেন্ট বা বিভিন্ন আরাবিয়ান অ্যাকসেন্টের মানুষের সাথে কমিউনিকেট করতে হচ্ছে। তার কথাটাকে আপনি কথা শুনে বুঝতে পারছেন কিনা সেই দক্ষতাটা আপনার গেইন করতে হবে। সো এটা গেইন করার ওয়ে হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাকসেন্ট শোনার প্র্যাকটিসটা করা। হ্যাঁ, সো এই যে কথা শুনে, এখানে আপু যে কথাটা বললেন যে অকেশনাল ইনঅ্যাকুরেসি, ইনঅ্যাপ্রোপ্রিয়েসিস এন্ড মিসআন্ডারস্ট্যান্ডিং, তার মানে কি
তিনটা কিন্তু কিছু ডিফারেন্ট কিছু ডিফারেন্ট ইয়ে আছে। কিছু অকেশনাল ইনঅ্যাকুরেসি বলতে কি বোঝাচ্ছে, আপনি একটা কথা শুনে এক্স্যাক্টলি যে ডিটেলটা নিয়ে কথা বলা হচ্ছে সেই কথাটা আপনি বুঝতে পারেননি, আপনি একটা ভুল উত্তর দিয়েছেন। এখানে প্রশ্নগুলো সাধারণত হয় মাল্টিপল চয়েস, টেবল কমপ্লিশন, ডায়াগ্রাম কমপ্লিশন, এই ধরনের কমপ্লিশন বা ইনফরমেশনের গ্যাপ দেওয়া থাকবে সহজ কথায়, সেই গ্যাপটা আপনাকে ফিল করতে হবে কথা শুনে। তো অকেশনাল ইনঅ্যাকুরেসিতে ওই কথাটা চলে মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে যে আপনি কথাটা শুনেছেন কিন্তু আপনি শুনেও কথাটা কি বলেছে সেটা বুঝতে পারেননি। কিছু ডিস্ট্রাক্টর রেখে দিবে আপনাকে। ধরেন আপনাকে কিছু দুজন মানুষ কনভারসেশন করছে, এই কনভারসেশনের অডিওটা আপনাকে শোনাচ্ছে এবং একজন আরেকজনকে তার ফেভারিট কালার বোঝানোর চেষ্টা করছে। তো যে বোঝানোর চেষ্টা করছে সে বলছে মাই ফেভারিট কালার ইজ রেড নট ইয়েলো। আপনি লাস্ট শব্দটা শুনলেন যে কালার নিয়ে কথা হচ্ছে, ফেভারিট কালার নিয়ে কথা হচ্ছে, কথা শুনলাম ইয়েলো। তো আপনি একটু ডিস্ট্রাক্টেড ভাবে শুনলে আপনি ভাবলেন যে আচ্ছা ঠিক আছে, তার মানে নিশ্চয়ই ফেভারিট কালার বলেছে ইয়েলো, আপনি দিলেন ইয়েলো। আসলে কিন্তু সে বলেছে মাই ফেভারিট কালার ইজ রেড নট ইয়েলো। তো এই ধরনের ডিস্ট্রাক্টর গুলো অ্যাভয়েড করা স্কিলফুলি, এগুলো আপনি কি সবগুলো ক্ষেত্রে করতে পারছেন? যদি একদম সবগুলো ক্ষেত্রে করতে পারেন, একদম 100% করতে পারেন, তাহলে আপনি 9, আপনি এক্সপার্ট ইউজার। দ্যাট মিনস ইউ হ্যাভ অ্যাপ্রোপ্রিয়েট, অ্যাকুরেট, ফ্লুয়েন্ট এন্ড কমপ্লিট আন্ডারস্ট্যান্ডিং। আপনি ব্যান্ড 7, ব্যান্ড 7টা কেন গুরুত্বপূর্ণ? আমরা অনেকেই আইএলটিএস দিতে চাই বাইরে হায়ার স্টাডিজ করতে যাওয়ার জন্য, এবং হায়ার স্টাডিজ এর ক্ষেত্রে অনেক ক্ষেত্রে বিভিন্ন জায়গায় বিভিন্ন রিকোয়ারমেন্ট থাকে, বিভিন্ন ইউনিভার্সিটিতে, বেশিরভাগ ভালো ইউনিভার্সিটিতেই থাকে আপনার সবগুলো অ্যাক্রস 7 অ্যাক্রস অল ব্যান্ডস। এই 7 অ্যাক্রস অল ব্যান্ডস কথাটা মানে কি, 4টা ব্যান্ড আছে, লিসেনিং, রিডিং, স্পিকিং, রাইটিং। 4টা ব্যান্ডে 7 বা তার বেশি আপনি স্কোর পেয়েছেন। সো সেই 7 বা তার বেশি স্কোর পাওয়া মানে আপনি গুড ইউজার। তো এই ছিল লিসেনিং এর যে আপনার ব্যান্ড ডেসক্রিপ্টরস বলে, এই যে স্লাইডটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে ওয়েবিনারের পরে। এই ব্যান্ড ডেসক্রিপ্টরটার মানে হচ্ছে আপনার আইএলটিএস এর অফিসিয়াল ওয়েবসাইটে আপনার এক একটা স্কোরের কি ডেসক্রিপশন, এক একটা স্কোর। আপনি যদি 7 পেয়ে থাকেন তাহলে লিসেনিং এ সেটা আপনার সম্পর্কে, আপনার লিসেনিং স্কিল সম্পর্কে কি বলছে সেটা বুঝিয়ে থাকে। তো এই ছিল লিসেনিং এর ব্যান্ড ডেসক্রিপ্টর। আপু, if you have nothing more to add, we can probably proceed. Yeah, okay. আমি জাস্ট এখানে I will add one thing to this. আপু যেটা বলছিলেন যে ডিফারেন্ট অ্যাকসেন্টস, তো যেমন সেকশন 3 তে আমাদের যেখানে সেকশন 3টা থাকবে, ওখানে ইউ উইল অলওয়েজ ফাইন্ড যে মাল্টিপল স্পিকারসরা কথা বলবে। তো মাল্টিপল স্পিকারস এর মোস্ট অফ দ্য কেসেস যেটা থাকে যে 3জন কথা বলছে বা 4জন কথা বলছে, তো ওই 3জনের মধ্যে দেখা যায় যে অ্যাটলিস্ট 2-3 রকমের অ্যাকসেন্টে মানুষজন কথা বলবে। তো ওই অ্যাকসেন্ট গুলো নট নেসেসারিলি সবসময় ব্রিটিশ অ্যাকসেন্ট থাকবে বা আমেরিকান অ্যাকসেন্ট থাকবে, অনেক রকমের অ্যাকসেন্ট থাকতে পারে, এশিয়ান থাকতে পারে, অনেক রকমের অ্যাকসেন্ট থাকতে পারে, তো অস্ট্রেলিয়ান থাকতে পারে। ওই অ্যাকসেন্ট গুলো আমাদের কথা যেগুলো বলছে, মেসেজ যেগুলো কনভে করছে, ওটা বুঝতে পারতে হবে। আচ্ছা, সো মুভিং ফরওয়ার্ড, ঠিক আছে, আমরা এখন রিডিং এ চলে আসলাম। রিডিং বেসিক্যালি একাডেমিক, আর আমি শুরুতেই এটা বলে নিতে চাচ্ছি, একাডেমিক আর জিটি রিডিং ডিফারেন্ট হয়। তো যারা একাডেমিক দিচ্ছেন তাদের ক্ষেত্রে যেটা থাকবে যে 3টা প্যাসেজ থাকে, আর যারা জিটি দিচ্ছেন তাদের সেভারাল প্যাসেজেস থাকে। বাট একাডেমিকের 3টা প্যাসেজ একটু ভলিউমটা বেশি থাকবে, লেন্থে বেশি থাকবে, ওয়ার্ডস বেশি থাকবে। আর জিটির যে অনেকগুলো প্যাসেজ থাকে, ছোট ছোট অনেকগুলো প্যারাগ্রাফ থাকে, ওগুলোর মধ্যে ছোট ছোট কন্টেন্ট থাকে আর কি। এটাই হচ্ছে ডিফারেন্স। আর টোটাল আমাদের 40 কোয়েশ্চেন্স থাকবে। 14 different types of questions usually থাকে, as we already know some of them. MCQ থাকে, summary completion, sentence completion, and yes no not given, and true false not given, this kind of questions. Total apparently 14 types of questions, altogether 40 question. তোমরা ব্যান্ড স্কোরে যেটা দেখতে পাচ্ছি যে একাডেমিকে যদি if we want a band score 9, তাহলে আমাদের ম্যাক্সিমাম একটা মিস্টেক করতে পারবো, 39 কারেক্ট আনসার্স দিতে হবে। আর যদি জিটিতে আমরা এটা করতে চাই তাহলে 40 কারেক্ট আনসার্স দিতে হবে। তো এটা আমি একটু বুঝিয়ে বলি, একাডেমিক রিডিং প্যাসেজেস যেহেতু একটু কম্পারেটিভলি ডিফিকাল্ট হয়, সেই জন্য একাডেমিকের থেকে জিটির মার্কিংটা একটু বেশি ডিফিকাল্ট হয়। জিটির যেহেতু প্যাসেজটা, যেই রিডিং কন্টেন্টটা থাকবে সেটা যেহেতু কম্পারেটিভলি একটু ইজি একাডেমিকের থেকে, এই জন্য জিটির মার্কিংটা আবার একটু
একাডেমিকের থেকে একটু স্লাইটলি একটু ডিফিকাল্ট হয়। যেমন জিটিতে 9 পেতে হলে আমাকে 40 কোয়েশ্চেন্স এর আনসারই কারেক্ট দিতে হবে। আর 8.5 যদি আমি একাডেমিকে চাই তাহলে আমি ম্যাক্সিমাম 3টা মিস্টেক করতে পারবো, 38 to 39 কারেক্ট আনসার্স। আর জিটিতে 8.5 পেতে হলে আমাকে 39 কারেক্ট আনসার্স দিতে হবে। সো each question carries 1 mark. টোটাল 40 কোয়েশ্চেন্স 40 মার্কস। এখানেও আপনার কোনো নেগেটিভ মার্কিং নেই। আমি ভুল আনসার দিলে আমার একটা মার্ক লুজ হবে, বাট এমন না যে আমি -1 পেয়ে যাব। আর ফাইনাল স্কোরটা জাস্ট লাইক লিসেনিং, এটাও কনভার্ট হবে ব্যান্ড স্কোরে। রাইসা আপু, if you would like to add something to this. No, I'm not, I'm good with the reading. Thanks, Abu. Okay, so moving on, এখানে হচ্ছে ব্যান্ড স্কোর যে ডেসক্রিপশনটা আছে, আমি 7 দিয়ে শুরু করছি। আমার যদি 6 এও চলে, আমি মনে করি যে 7 টার্গেট স্কোর থাকা উচিত, কারণ 6 টার্গেট স্কোর থাকলে তো আমার প্রিপারেশন আপ টু দ্য লেভেল হচ্ছে না। তো আমি যদি এমনও হয় যে আমার 6 দিয়ে চলবে, তারপরে আমি মনে করি যে অ্যাজ আ ক্যান্ডিডেট আমাদের টার্গেট ব্যান্ড স্কোর 7 থাকা উচিত। সো লেটস টক অ্যাবাউট 7 থাকতে হলে আমাদের কি কি লাগবে। এখানেও যেটা বলা আছে অফিসিয়াল সাইটে, যে you have to have operational command of the language, though with occasional inaccuracies, inappropriacies, and misunderstandings in some situation. Generally handles complex language well and understands detailed reasoning. তো আমি একটা বিষয় এখানে বলতে চাই যে একাডেমিকের যে প্যাসেজগুলো থাকবে, এই প্যাসেজগুলো কিন্তু মূলত রিসার্চ আর্টিকেলস থেকে নেওয়া, এবং মোস্ট অফ দ্য টাইম এটাতে অনেক বেশি টেকনোলজিক্যাল জার্গন থাকে। তো আমাদের অনেক jargon থাকবে, terminology থাকবে, যেগুলো we are not very much familiar with unless we come from that kind of a background. So if you have studied engineering or say medical science, তাহলে হয়তো বা অনেকগুলো terminology আপনার জন্য easy to understand বা familiar হতে পারে। বাট যদি সেটা না হয়, যদি আমার ব্যাকগ্রাউন্ড অন্য কিছু হয়, তাহলে আমার I have to be prepared যে ওখানে আমি অনেক রকমের টার্মিনোলজি পাবো যেটা সাথে আমি ফ্যামিলিয়ার না, বা যেটা আমি ইউজুয়ালি শুনে বা পড়ে আমি ইউজড টু না। সো এই যে কমপ্লেক্সিটিটা, এই যে ল্যাঙ্গুয়েজের যে কমপ্লেক্স ল্যাঙ্গুয়েজ যেটা প্যাসেজে আছে, এটা আমাদের বুঝতে হবে, বিকজ ওটা না বুঝলে তো আমি আনসার ঠিক মতো দিতে পারবো। তো ওইটা বুঝে আমি যেন একটা প্রপার রিজনিং করতে পারি, তাহলে আমি একটা ব্যান্ড স্কোর 7 এক্সপেক্ট করতে পারি। আর 9 এরটা রাইসা আপু আপনি বলতে পারেন ইফ ইউ ওয়ান্ট টু। হ্যাঁ, তো আমি একটু 9 এরটা বেসিক্যালি রিডিং এ আপনার ফুললি আপনি যা পড়ে যা আপনাকে কন্টেক্সট দেওয়া হচ্ছে, সেটা যে একাডেমিক হোক জেনারেল ট্রেনিং হোক, যা কন্টেন্ট দেওয়া হচ্ছে সেটা থেকে আপনি কমপ্লিট ইনফরমেশনটা রিট্রিভ করে এবং ইনফরমেশনটা সঠিক জায়গায় প্লেস করতে পারছেন। তো এটা ছিল তো রিডিং এর ব্যান্ড ডেসক্রিপ্টর নিয়ে। আমি একটু চ্যাটের 2-3টা কোয়েশ্চেনের অ্যান্সার দিব। একজন কোয়েশ্চেন করেছে, আপু একাডেমিক আর জেনারেল ট্রেনিং এর মধ্যে ডিফারেন্সটা কি? একাডেমিক আর জেনারেল ট্রেনিং এর ডিফারেন্স হচ্ছে পারপাস অফ গিভিং আইএলটিএস নিয়ে। আপনি যদি একাডেমিক পারপাসে যদি হায়ার স্টাডিজ এর জন্য বা আপনি আন্ডারগ্র্যাডের জন্য যদি বাইরে পড়াশোনা করতে যেতে চান, তাহলে আপনার আইএলটিএস একাডেমিকটা দিতে হবে। এবং আপনি যদি কোনো মাইগ্রেশন পারপাসে, কোনো জব পারপাসে, অন্যান্য কারণে শিফট করতে চান, বা আপনি যদি কোনো কোনো চাকরির ইন্টারভিউ এ আপনার ইংরেজি দক্ষতা বোঝাতে হবে, বা আপনি ধরেন জেনারেলি আপনি একটা ইংরেজিতে আপনার দক্ষতা বুঝতে চান, সেক্ষেত্রে আপনি আইএলটিএস জেনারেল ট্রেনিংটা দিতে পারেন। জেনারেল ট্রেনিং এর সাথে ডিফারেন্সটা কি? একাডেমিকটা আরেকটু অ্যাডভান্স। কিভাবে? 2টা মডিউলে ডিফারেন্স আছে, লিসেনিং আর স্পিকিং এ কোনো ডিফারেন্স নাই দুটো পরীক্ষার মধ্যে। ডিফারেন্সটা আসে হচ্ছে আপনার রিডিং এন্ড রাইটিং এর ক্ষেত্রে। রিডিং এ আপু যেটা বললো যে বারবারই রিডিং এ একাডেমিকে আপনার 3টা বড় প্যাসেজ থাকবে এবং জেনারেল ট্রেনিং এ থাকবে 4 থেকে 5টা। আর রাইটিং এর ক্ষেত্রে যে ডিফারেন্সটা থাকে সেটা হচ্ছে রাইটিং এ আমরা একটু পরে রাইটিং এর টাস্ক গুলো নিয়ে আলোচনা করব। রাইটিং এ 2টো টাস্ক থাকে, জেনারেল ট্রেনিং এ 2টোই থাকে, একাডেমিকেও। একাডেমিকে থাকে আপনার একটা গ্রাফ, প্রথমে একটা গ্রাফ বা একটা চার্ট, এখান থেকে ইনফরমেশন প্রেজেন্ট করে সামারাইজ করে দেখাতে হয়। সেই জায়গায় আইএলটিএস জেনারেল ট্রেনিংটা থাকে একটা লেটার রাইটিং। আর এরপর টাস্ক 2টা দুটোতেই সেম, একটা এসে রাইটিং থাকে। সেটার এসে রাইটিং এর ফরম্যাটটা স্লাইটলি ডিফারেন্ট বিটুইন একাডেমিক এন্ড জেনারেল ট্রেনিং।
তো এটা হচ্ছে একাডেমিক আর জেনারেল ট্রেনিং এর মধ্যে ডিফারেন্স। আরেকজন বলেছে যে রিডিং সিমস হার্ডার টু ইলাস্ট্রেট ইচ প্যাসেজ। হ্যাঁ, রিডিং এর একটা ব্যাপার হচ্ছে এখানে টাইম ম্যানেজমেন্টের যে ব্যাপারটা বা নিয়ে আমরা একটু আলোচনা করতে পারি, সেটা হচ্ছে রিডিং এর যে 3টা প্যাসেজ থাকে, আমরা মোস্টলি আমাদের আলোচনাটা একাডেমিক ট্রেনিং এর আশেপাশেই রাখবো, কারণ বেশিরভাগ আমাদের পার্টিসিপেন্টরা বা আমরা যারা আইএলটিএস পরীক্ষাটা দেই তারা বেশিরভাগই আসলে একাডেমিকটার জন্যই প্রিপারেশন নিয়ে থাকেন। বাট আমাদের কোর্সে আমি একটু বলে রাখি, জেনারেল ট্রেনিং নিয়ে কিন্তু জাস্ট ইন কেস কেউ জেনারেল ট্রেনিং দিতে চান, আমাদের কন্টেন্ট জেনারেল ট্রেনিং এর জন্য আছে। জেনারেল ট্রেনিং এর লেটার রাইটিংটা কিভাবে করতে হবে, জেনারেল ট্রেনিং এ কিভাবে আপনি রিডিং এর প্যাসেজ গুলো অ্যাটেম্প করবেন, এগুলো নিয়েও আলোচনা, টিপস এবং সব ধরনের স্ট্র্যাটেজিস আমাদের কোর্সে ফুললি এমবেডেড আছে। তো আমরা একটু কথা বলতে চাচ্ছিলাম যে রিডিং এর যে 3টা প্যাসেজ আছে, সেই 3টা প্যাসেজ প্রোগ্রেসিভলি হার্ডার হতে থাকে। তার মানে প্রথম প্যাসেজটা যতটুকু কঠিন বা টেকনিক্যাল, তার চেয়ে দ্বিতীয় প্যাসেজটা বেশি টেকনিক্যাল, তার চেয়ে তৃতীয় প্যাসেজটা আরো বেশি ডিফিকাল্ট। ডিফিকাল্টিটা হচ্ছে ধরেন এমন না যে সাইজ বড় হবে, ইটস জাস্ট দ্য ওয়ে অফ দ্য ল্যাঙ্গুয়েজ, ইট গেটস আ লিটল বিট মোর কমপ্লেক্স ইন ইচ সেকশন। সো টাইমটা আপনার ওভাবে অ্যালোকেট করাটাই ইজ আ গুড আইডিয়া। আপনি 3টা সেকশনের জন্য এক একটার জন্য 20 মিনিট সময় পেলেও প্রথম সেকশনটা কিছুতে মানে 20 মিনিটের একটু কমের ভেতরে শেষ করে ফেলা উচিত। দ্বিতীয় সেকশন, কারণ এর পরের সেকশন গুলো তার চেয়েও বেশি ডিফিকাল্ট। আরেকটা ব্যাপার বলে রাখা ভালো, আপু যে জিনিসটা বললেন একাডেমিকের রিডিং এর ক্ষেত্রে আপনার প্যাসেজ গুলো কিন্তু টেকনিক্যাল থাকে, কিন্তু তাই বলে এমন টেকনিক্যাল থাকবে না যে আপনার একজন ডাক্তার হতে হবে। এখানে এমন অ্যানাটমিক্যাল কথা বলা হচ্ছে যে আপনার একজন ডাক্তার হতে হবে এই কথাগুলো বোঝার জন্য, সেরকম না। ব্যাপারটা হচ্ছে কিছু স্পেসিফিক কোন ধরনের, ধরেন হিস্টোরিক্যাল বা আপনার ধরেন আপনি কোন এক জায়গায় জিওগ্রাফিক্যাল কোন একটা জায়গার ডিসক্রিপশন, এই ধরনের টেকনিক্যাল টার্মিনোলজিস থাকতে পারে, সায়েন্টিফিক কিছু টার্মিনোলজিস থাকতে পারে, যেটা ইংরেজিতে আপনার ভালো দক্ষতা থাকলে আপনি আসলে পড়েই বুঝবেন। এটার জন্য আপনার টেকনিশিয়ান হতে হবে। এই জিনিসটা একটু ক্লারিফাই করে রাখা ভালো। আপু, আই থিঙ্ক রিডিং এর ব্যান্ডেজ স্ট্রাকচারস নিয়ে we're good, we can move on. Okay. So এখানে pointers নিয়ে কথা বলা হচ্ছে, as you can see spelling errors will cost you marks. Absolutely. যেমন listening এ যদি আপনি spelling যে আনসারটা আপনি দিয়েছেন সেই আনসারটা যদি spelling mistake থাকে, আনসারটা correct হলেও আপনি you will lose that mark. You're not getting the marks. The instructions on the listening and reading test sometimes mention a word limit. যেমন এরকম থাকবে যে answer the question in no more than a word and a number, বা a word and or a number. এখানে মাঝে মাঝে একটু কনফিউশন ক্রিয়েট হয়। However, আপনি যদি এমন থাকে যে আপনাকে বলা হচ্ছে যে two words এর মধ্যে আনসার কমপ্লিট করতে হবে, কিন্তু আপনি যদি এটা এখানে 3 words এর আনসার দিয়ে দেন, যেখানে 2টা ওয়ার্ডের আনসারটা আপনার কারেক্ট, but you have exceeded the word limit, তাহলে in that case you are not getting that mark. তো ওখানেও আপনি যেহেতু এটা এক্সামিনার বুঝবে যে আপনি এখানে ইনস্ট্রাকশন বুঝতে পারেননি। Understanding the instruction of the question is very important. এটা না বুঝলেও আমার আনসার যদি কারেক্ট থাকে, তার সাথে এক্সট্রা নাম্বার বা এক্সট্রা ওয়ার্ড অ্যাড করার জন্য we are going to lose that particular mark. আর থার্ড পয়েন্টে যেটা, this is quite important. I think we should all like know about it. যে capitalizing এর যে ব্যাপারটা, proper noun যদি আপনাকে দিতে হয়। Now আপনি যদি এখন পেপার বেসড এক্সাম দেন, তাহলে আপনার যেটা চান্সেস থাকে when you are writing the answers, ওই আপনি কি কেস ইউজ করছেন। আপনি যদি আপার কেস ইউজ করেন সবগুলো, তাহলে দ্যাটস ওয়ান থিং, বাট আপনি যদি নর্মালি লেখেন, ইফ ইউ আর রাইটিং ইন মিক্সড কেসেস, তাহলে আপনার যে প্রপার নাউন আনসারটা আছে সেই আনসারের ফার্স্ট লেটার যদি আপনি ক্যাপিটালাইজ না করেন, তাহলে ইউ আর अगेन লুজিং দ্য মার্কস। সো এই ক্ষেত্রে আমি যেমন আমার অনেক স্টুডেন্টকে ইউজুয়ালি বলে থাকি যে আপনারা যদি কমফোর্টেবল থাকেন তাহলে পুরো আনসারটা আপার কেসে লিখতে পারেন। ইন দ্যাট কেস আপনার যে হেডেকটা থাকে যে কোথায় প্রপার নাউন বসছে, বা আমার যদি এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কটা বিগিনিং অফ দ্য সেন্টেন্স হয়, তাহলে আমাকে যেই ফার্স্ট লেটারটা ক্যাপিটালাইজেশনের যেই টেনশনটা থাকে, সেই টেনশনটা আপনি যদি অ্যাভয়েড করতে চান, আপনি যদি কনফিডেন্ট ফিল করেন আপার কেস সবগুলো ওয়ার্ড ইউজ করার জন্য, then that is actually a good idea. You can do that.
আর যদি সেটা না করেন, মিক্সড কেস ইউজ করলে আপনাকে মনে রাখতে হবে যে you will have to capitalize the first letter of the proper nouns. Raisa, if you want to add anything to this. No, but that's fine. Pointers are fine. I'm actually attempting to interact with students in our chat যেখানে অনেক ভালো ভালো questions আসছে আমাদের কোর্স নিয়ে বেশ কিছু questions আসছে এবং আমি পেয়েছি দুটো question reading section নিয়ে how to do better in reading section pointers and seeking for quick tips and tricks আরেকজন বলেছে can you tell me how do I improve my reading score from 35 to 40 যিনি বলেছেন Google Pixel 8 Pro নামটা জানি না but you can't get more than 35. First of all, kudos to you. 35 is already really a good score. It means you're a band 8. That's excellent. But আপনি যদি এর চেয়েও বেশি পারফেক্ট করতে চান তাহলে রিডিং এর ক্ষেত্রে the tip I would give you is you need to work probably on your skimming and scanning techniques, right? How to skim মানে আপনি probably হয়তোবা কিছু মার্ক লুজ করছেন যেখানে আপনি প্রপারলি স্কিম বা স্ক্যান করে আপনি একটা স্কিমিংটা কি আপনি পুরো জিনিসটার একটা ওভারভিউ পাওয়ার জন্য কুইকলি একটা লুক থ্রু দিয়ে যাচ্ছেন আর স্ক্যানিংটা হচ্ছে আপনি একটা পার্টিকুলার ইনফরমেশন খোঁজার চেষ্টা করছেন তো সেটা কিভাবে করবেন বেশ কিছু পার্টিকুলার পয়েন্টার্স আমি যেমন আরো ডিটেইল আলোচনা করি আমাদের কোর্সটাতে আমি আপনাকে অফ দ্য টপ অফ মাই হেড বলতে পারি রিডিং এর ধরেন আপনি যদি এটা প্যারাগ্রাফে দেখেন যে বিভিন্ন হিস্টোরিক্যাল পয়েন্ট অফ টাইমে সিভিলাইজেশন নিয়ে কথা বলা হচ্ছে So আমি যেটা করতে লাইক করেছিলাম আমাদের একটা ভালো কম্বিনেশন আছে বিটুইন তানুভা আপু এন্ড মি মাইসেলফ ইজ বিকজ আমি দিয়েছি কম্পিউটার বেসড তানুভা আপু দিয়েছেন পেপার বেসড আইএলটিএস সো উই ক্যান বোথ হ্যাভ আ ব্যাটল আউট অফ হুইচ ওয়ান ইজ বেটার বাট এখানে আমি যেটা বলবো যে কম্পিউটার বেসড আইএলটিএস এ আপনাকে দে লেট ইউ হাইলাইট দ্য প্যাসেজ রাইট যেটা আপনি আই থিঙ্ক কম্পিউটার বেসড আইএলটিএস এ আপনার কাগজ কলম থাকলে আপনি পেন্সিল দিয়ে নিজেও করতে পারবেন আই ফিগার যে কম্পিউটার বেসড আইএলটিএস আমি দিয়েছিলাম বেশ কিছু কারণে এর মধ্যে একটা ছিল হচ্ছে হাইলাইটটা আমার কাছে একটা ভালো অপশন লেগেছে আপনি যখন হাইলাইট করতে পারছেন জিনিসটা চোখে পড়ছে কুইকার তো আমি যেটা করেছিলাম প্রথমেই স্কিম করে যে জায়গা আমি স্কিম করে গেছি পুরোটা একদম গড় করে পড়ার মুখস্থ করার বা বোঝার চেষ্টা করলে কিন্তু আপনি রিডিং এ অনেক সময় হারিয়ে ফেলবেন তো এই স্কিমিং আর স্ক্যানিং এর স্কিল গুলো আপনি একটু কাজ করতে পারেন এটা নিয়ে এটা একটু বেটার করার চেষ্টা করতে পারবেন কম্পিউটার বেসড দেন বা পেপার বেসড দেন কিংবা স্ক্যান করে ওই ধরেন বিভিন্ন সাল হলে সেই সালগুলো আমি যেমন দেখেছিলাম 1960 1962 1978 এরকম সালগুলো যেখানে ছিল আমি সেগুলোর সাথে সাথে হাইলাইট করে রেখেছি বা যে প্যাসেজে আমি দেখেছি বিভিন্ন হিস্টোরিক্যাল ফিগার নিয়ে কথা বলা হচ্ছে তাদের নামগুলোকে আমি দ্রুত হাইলাইট করে ফেলেছি হ্যাঁ সো এইভাবে হাইলাইট করে রাখলে পরে যখন আপনি স্ক্যান করতে যাবেন লুকিং ফর আ পার্টিকুলার স্পেসিফিক ইনফরমেশন ইট উইল মানে বি মাচ ইজিয়ার আরেকটা পয়েন্টার আমি দিয়ে দিতে চাই এখানে সেটা হচ্ছে রিডিং এবং লিসেনিং এ সিকোয়েন্সিয়ালি প্রশ্নগুলোর উত্তর থাকে কথাটার মানে কি আপনার একটা প্যাসেজ আছে রিডিং এ প্যাসেজের ধরেন 60টা প্যারাগ্রাফ বড় বড় হ্যাঁ ওই 60টা প্যারাগ্রাফের পাশাপাশি আপনার প্রশ্ন আছে ধরেন এই যে 1 থেকে 10 এই প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে ইনফরমেশন যেই সিরিয়ালে রিডিং এর প্যাসেজে আছে সেই সিরিয়ালে আপনার প্রশ্নগুলো আগাবে কথাটার মানে কি ধরেন আপনার এই যে 60টা প্যারাগ্রাফ বললাম রিডিং এ আছে সেখানের মধ্যে থার্ড প্যারাগ্রাফ থেকে আপনি এখানে প্রশ্নের উত্তর 4 নম্বর প্রশ্নের উত্তরটা আপনি থার্ড প্যারাগ্রাফ থেকে পাইলেন এরপরে 5 নম্বর প্রশ্নের যখন আপনি উত্তরটা দিতে যাবেন তখন কিন্তু আপনার সেই ইনফরমেশনটা খোঁজার জন্য এর আগের দুটো প্যারাগ্রাফে যেতে হবে তানুবাবু কারেক্ট মি ইফ আই এম মিস্টেকেন মানে আমরা তো সিকোয়েন্সিয়ালি এই ইনফরমেশনটা আসে রাইট তো এটার সুবিধাটা কি আপনার যে কোনো আপনি যখন কোয়েশ্চেন গুলো সলভ করে আগাতে থাকবেন তখন আপনার ব্যাক ট্র্যাক করে পুরোনো প্যাসেজ পুরোনো প্যারাগ্রাফ গুলোতে কিন্তু আবার যেতে হবে না তো আপনার যেই সিরিয়ালে ইনফরমেশন গুলো প্রেজেন্ট করা আছে প্যাসেজে সেই সিরিয়াল অনুযায়ী আপনাকে প্রশ্নগুলো দেওয়া হবে এমন ভাবে যাতে আপনি যদি ওই সিকোয়েন্সিয়ালি প্রশ্নগুলোর উত্তর দিতে থাকেন এবং স্ক্যাটার্ড ভাবে না উত্তর দেন তাহলে কিন্তু আপনি সময়ের সাথে মানে ওই যে টাইম লিমিট আছে সেই টাইম লিমিটের মধ্যে আচ্ছা
I think Raisa আপুর ভিডিওটা for some reason she got stuck. I will continue. আপু যেটা বলছেন, আচ্ছা আপু is back. Sorry, আমার internet was unstable. হ্যাঁ, হ্যাঁ আপু let's আপনি move যেটা on, আপু। বলছেন, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এখানে আমি একটা জিনিস একটু অ্যাড করে দিই, সেটা হচ্ছে যে in most of the cases যে 40 questions আমরা attempt করব রিডিং এ, in most of the cases আমাদের maximum criteria of questions এ দেখা যাবে যে আমরা অর্ডার ফলো করেই কোয়েশ্চেনের আনসার আসবে। শুধু একটা কোয়েশ্চেন টাইপ আছে যেখানে আমি যদি এটা মেন্টালি প্রিপেয়ার্ড থাকি যে আমার কোয়েশ্চেন নাম্বার 1 প্যারাগ্রাফ 1 আছে, I might face difficulties, সেটা হচ্ছে ম্যাচিং এ। ম্যাচিং এর কিছু কোয়েশ্চেন্স একটু কনফিউজিং, ম্যাচিং এর কোয়েশ্চেন্স এ শুধু ম্যাচিং এর ক্ষেত্রে এটা হয়ে থাকে যে এমন হতে পারে যে আমার ফার্স্ট কোয়েশ্চেনের আনসারটা হয়তো বা সেকেন্ড লাস্ট প্যারাগ্রাফে আছে, বা লাস্ট কোয়েশ্চেনের আনসারটা হয়তো বা ফার্স্ট প্যারাগ্রাফে আছে। only in case of ম্যাচিং এর যত কোয়েশ্চেন আছে এটা হতে পারে, বাট আদার দেন দ্যাট in most of the question types আপু যেটা বললেন যে প্রত্যেকটা কোয়েশ্চেনের আনসার ইউজুয়ালি অর্ডার ফলো করবে, সেটাই হয়ে থাকে। সো yeah, if we can follow skimming and scanning এই মেথডটা, এই স্ট্র্যাটেজিটা যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে আমরা টাইম এফিশিয়েন্টলি আমরা কোয়েশ্চেনের আনসার গুলো দিতে পারবো। আপু এখানে আরেকটা কমেন্ট এসেছিল, if we can address that. মানসি উনি বলছিলেন যে লিসেনিং এ যে কনসেন্ট্রেশন ধরে রাখার ব্যাপারটা, এখানে এখানে আমি একটু বলবো যে আইএলটিএস এ কিন্তু আপনার এই জিনিসটাও একটা ওয়ান অফ দ্য স্কিলস যে আমাদেরকে কনসেন্ট্রেশন ধরে রাখতে হবে। এটা ওরা কিভাবে টেস্ট করে, যেমন আমরা মনে করি যে আইএলটিএস 4টা সেকশন থাকে, সেকশন 1 2 3 4। এই 4টা সেকশনের মধ্যে অনেকেই মনে করে যে সেকশন 3 ইজ ডিফিকাল্ট এন্ড সেকশন 4 ইজ মোর ডিফিকাল্ট, বাট বেসিক্যালি সেকশন 4 কিন্তু সেকশন 3 থেকে বেশি ডিফিকাল্ট না। সেকশন 3টাই সবচেয়ে বেশি ডিফিকাল্ট হয়ে থাকে যেহেতু ওখানে মাল্টিপল স্পিকার্স থাকে। কিন্তু সেকশন 4টা আমাদের কাছে কেন ডিফিকাল্ট মনে হয়, বিকজ বাই দ্য টাইম উই রিচ সেকশন 4 আমাদের পেশেন্স অনেক কমে যায়। এই পেশেন্স কমে যাওয়ার কারণে আমাদের কাছে জিনিসটা, এবং সেকশন 4টা একটা মনোলগ হয় যে একটা স্পিকার একটা একাডেমিক কোন একটা আর্টিকেলের উপরে সে একটানা কথা বলতে থাকে। তো দেখা যায় যে জার্গন যেটা থাকে, যে ওয়ার্ডস গুলো সেখানে থাকে, ওটাও আমাদের জন্য খুব একটা ফ্যামিলিয়ার না। আর একজন একটানা কথা বলে যাচ্ছে একটা মনোটোনাস ভাবে, আমাদের ওখানে একটা বোর্ডম কাজ করে। তো অল টুগেদার আমরা কিন্তু পেশেন্স লুজ করি দেখে আমাদের মনে হয় যে কি বলছে এটা, মানে হয়তো ধরতে পারছি না। বাট এটার জন্য আপনি যদি, আমি বলবো যে আপনি যদি বিফোর হ্যান্ড প্রিপেয়ার্ড থাকেন মেন্টালি যে আমার জন্য সেকশন 4টা এরকম মনে হবে যে ইট ইজ বোরিং, ইট ইজ মোনোটোনাস এন্ড ইটস ডিফিকাল্ট, বাট অ্যাকচুয়ালি ইট ইজ নট, তাহলে আপনি চাইলে এটা ওভারকাম করতে পারেন। আপু যদি আরো কিছু বলতে চান এটার সাথে। সরি, আমার মনে হয় পুরো ঢাকার সাথে আমিও কাশছি। সো না, আপু হ্যাজ সামারাইজড দিস পয়েন্ট ভেরি ওয়েল। আমি জাস্ট চ্যাটের একটা কোয়েশ্চেন, ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন আসছে, সেটা হচ্ছে আপু, what if the participant is diagnosed with ADHD, do the candidate get privilege upon the condition? They don't. To the best of my knowledge, you don't get any privilege upon being diagnosed with ADHD, because a lot of মানে although it is a very কি বলবো recognized medical condition, এটার উপর শিফট করে বেসিস করে পার্টিসিপেন্টদের সেপারেট করার কোনো ইয়ে নেই। আইএলটিএস এ কোনো কিছুতেই মানে কোনো ডিসেবিলিটি, মেন্টাল বা ফিজিক্যাল ডিসেবিলিটিতেই আপনাকে কোনো স্পেশাল প্রিভিলেজ দেওয়া হবে না, আনফরচুনেটলি। সো ADHD কথাটা যেহেতু বললেন ভাই, মানে আই নো পার্সোনালি a lot of people and I have struggled with a few মানে attention deficiency. I have not been diagnosed with it, but I have a few symptoms of ADHD myself. তো অ্যাটেনশন ধরে রাখার যে ব্যাপারটা, এটা নিয়ে আমি খুবই এমফাসাইজ করি, খুবই ডিফিকাল্ট এই ব্যাপারটা। কিন্তু এখানে যেটা করতে হবে বেসিক্যালি ওভারঅল ইউ নিড টু ওয়ার্ক অন ইউর এক্সাম স্ট্র্যাটেজিস। সেটা আইএলটিএস হোক, আমার জন্য পার্সোনালি দিক করতে থাকুক, আমার যতই খারাপ লাগুক, যতই ঘেমে আমি অস্থির হয়ে যাই, আমি পরীক্ষার হলে দ্য মোমেন্ট আই গেট মাই কোয়েশ্চেন পেপার, আমি যাতে
আমার মাথাটা ঠান্ডা করি। এটার জন্য কি স্ট্র্যাটেজি আপনার জন্য কাজ করে? আমার জন্য অনেক সময় কাজ করে, আমি নিজেকে মানে আমি একটু দোয়া করে ফুল দিই, আমি একটু কিছুক্ষণ চুপচাপ, মানে আমি কোনো দিকে না তাকায়, আমার জাস্ট আমার খাতা, আমার পরীক্ষার খাতা, আমি একটু দোয়া করে নিজেকে, নিজের মাইন্ডের ভিতর নিজেকে আপনার কি করতে হবে, নিজেকে সেন্টার করতে হবে। কথাটা খুব আধ্যাত্মিক শোনালেও দ্যাটস হাউ ইউ শুড ডু ইট। এখন আপনার কনসেন্ট্রেশনটা আপনি কিভাবে ধরে নিয়ে বসে থাকবেন, এটা নিয়ে আপনাকে আমি অনেক পয়েন্টার দিতে পারি। আমি আপনাকে বলতে পারি, ভাইয়া আপনি রুমে একটা ঘড়ির দিকে তাকাবেন বা এমন একটা অবজেক্টের দিকে তাকাবেন যেটা স্থির হয়ে বসে আছে, এবং আপনি মনে করবেন এই অবজেক্টটা আর আপনি হচ্ছে সেম। এই ধরনের অনেক টিপ আপনাকে আমি দিতে পারি, কিন্তু সেটা আপনার জন্য পার্সোনালি কাজ নাও করতে পারে। সো হোয়াট উড বি হেল্পফুল ইজ ইফ ইউ প্র্যাকটিস দিস মাইন্ডফুলনেস অন ইউর ওন, যে আপনি কিভাবে, মানে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে এটা খুব এক্সপেন্সিভ একটা পরীক্ষা, এবং এই পরীক্ষাটা আপনাকে একটা স্পেসিফিক নেক্সট ধাপে যাওয়ার জন্য হেল্প করছে। কেন দিচ্ছেন আপনি এই পরীক্ষাটা, এই পরীক্ষাটার স্টেকটা কি আপনার কাছে, সেই জিনিসগুলো নিজেকে একটু মাথায় মনে করাবেন, এবং আপনি যে প্রিপারেশনটা নিয়েছেন, যে কষ্টটা করেছেন এই পরীক্ষাটা দেওয়ার জন্য, সেগুলোর কথা চিন্তা করে নিজেকে সেন্টার করার চেষ্টা করবেন। ইটস জাস্ট 1 hour। আমরা অনেক ভালো ভালো মুভি দেখি 2 ঘন্টা কঠিন কনসেন্ট্রেশন নিয়ে, তাই না? আমরা অপেনহাইমার দেখেছি অনেকক্ষণ টানা। আহ অনেকেই দেখেছেন এখানে অপেনহাইমার বা যে কোনো একটা কঠিন মুভি, কিন্তু আমাদের খুব পছন্দের মুভি, আমরা গেম অফ থ্রোনস দেখতে পারি ঘন্টার পর ঘন্টা কনসেন্ট্রেশন নিয়ে, ওখানে কিন্তু খুব কঠিন কঠিন কথাবার্তা বলা হয়ে থাকে। আমরা বাংলা অনেক ছায়াছবি দেখতে পারি খুব আবেগময়ী, অনেক মনোযোগ দিয়ে, তো সেখানে যদি আমরা মনোযোগ ধরে রাখতে পারি, সার্টেনলি এত এক্সপেন্সিভ একটা পরীক্ষা যেটা আমরা দিচ্ছি আমাদের নিজেদের জন্য, সেখানে আমরা মনোযোগটা ধরে রাখার প্র্যাকটিসটা করতে পারবো। তো আপু, আমরা মুভ অন করি টু আওয়ার নেক্সট পয়েন্টার। সো যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে, এটা নিয়ে তো অলরেডি একবার বললাম যে অলওয়েজ রিড দ্য ইনস্ট্রাকশনস কেয়ারফুলি। আমরা মানে অনেক রাশ করে আনসার করতে গেলে আমরা অনেক ক্ষেত্রে উই আর গোইং টু মেক আ মিস্টেক, স্পেশালি এমসিকিউ তে। আপু যেটা বলছিলেন যে মাই ফেভারিট কালার ইজ রেড নট ইয়েলো, এমসিকিউ তে এটা অনেক হবে। এমসিকিউ তে আপনার যে অপশন গুলো থাকবে 3টা বা 4টা, আপনি দেখবেন যে লিসেনিং এর অডিওতে ওই প্রত্যেকটা অপশন নিয়েই কথা বলা হচ্ছে। তো আমি যদি প্রথমেই একটা অপশন কমন পড়ে গেল, আমি টিক মার্ক দিয়ে দিলাম, ইন মেনি কেসেস আই মাইট মেক আ মিস্টেক। তো সেটা করা যাবে না, প্রপারলি শুনতে হবে কি বলছে, এবং কোনটাকে না বলছে, কোনটাকে কম ভালো বলছে, কোনটাকে সে কনফার্ম করছে, সেটা আমাদের বুঝে তারপরে আনসার করা উচিত। আর সেকেন্ড যেটা এখানে বলছে পেপার বেসড, এটা একটু আমি ক্লিয়ার করে দিই। পেপার বেসড পরীক্ষা দিতে গেলে আপনাদের একটা আনসার শিট থাকবে, যেখানে একটা সাইডে রিডিং এর আনসার লিখতে হবে আর একটা সাইডে লিসেনিং এর আনসার লিখতে হবে। তো আপনি যেটা করতে পারেন, আপনি তো প্রথমে যখন পরীক্ষা দিচ্ছেন তখন ইন মোস্ট কেসেস আপনি কোয়েশ্চেন পেপারে আনসার গুলো লিখবেন। তারপরে যখন আপনি ওই আনসার গুলো ট্রান্সফার করবেন, ওই ট্রান্সফার করতে গিয়ে যদি আপনি ওই জায়গাতে কোনো মিস্টেক করে ফেলেন, যদি কোনো স্পেলিং মিস্টেক হয়ে যায় বা কোনো লেটার আপনি ক্যাপিটালাইজ করলেন না, আপনার কিন্তু সেখান থেকেই মার্কিংটা হবে। আপনার এক্সামিনার ওই আনসার শিটটাই কিন্তু চেক করবে। আপনার যদি প্রথমে আপনি কোয়েশ্চেন পেপারে যে আনসারটা করেছিলেন ওখানে যদি আপনি কারেক্ট আনসার লিখেও থাকেন, দ্যাট উইল নট বি মেকিং এনি ডিফারেন্স। আপনার আনসার শিটে যেই আলটিমেট আনসারটা আছে সেটা ধরেই এক্সামিনার আপনাকে মার্কস দিবে। সো বি ভেরি কেয়ারফুল ওয়াইল ট্রান্সফারিং দ্য আনসার্স টু দ্য আনসার শিট, যে ওখানে যখন আনসার আপনি ট্রান্সফার করছেন ওখানে যেন কোনো স্পেলিং মিস্টেক বা ক্যাপিটালাইজেশনের মিস্টেক বা কোনো নাম্বারের মিস্টেক, যেমন লিসেনিং এ অনেক সময় ফর্ম ফিল আপের কেসে বা একটা অ্যাড্রেসে পোস্টাল কোড লিখতে গিয়ে আপনি যদি কোনো 0 মানে 9 এর জায়গায় 7 দিয়ে ফেলেন বা 6 দিয়ে ফেলেন, ইউ আর গোইং টু লুজ দ্যাট মার্ক। সো এই ব্যাপারটাতে আমাদের একটু কেয়ারফুল থাকতে হবে। আপু, যদি if you would like to continue. হ্যাঁ, শিওর আপু। ডু ইউ মাইন্ড কিপিং, মানে শেয়ারিং দ্য স্লাইডস? আপনি আই ক্যান, মানে আপনি একটু পরের স্লাইডে চলে যান তাহলে, হ্যাঁ, হ্যাঁ, নাকি? হ্যাঁ, আচ্ছা, থ্যাংক ইউ। আমার ইন্টারনেটটা একটু হ্যাঁ, আনস্টেবল হচ্ছে। ওকে, সো আমরা এখন রাইটিং এ চলে যাচ্ছি। আমি কমেন্ট সেকশনে অনেকগুলো টিপস পাচ্ছিলাম, রাইটিং, লিসনিং। সো আমি আগে বলেছি আমরা সবগুলো ব্যান্ড নিয়ে কিন্তু কথা বলবো। সো আপু, আমরা যেমন এখন কভার করলাম রিডিং আর লিসনিং, এখন আমরা চলে যাব রাইটিং এর ক্ষেত্রে। হ্যাঁ, তো রাইটিং এরপরে লিসেনিং নিয়েও আমরা আলোচনা করব। সো নো প্রবলেম, মানে ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট মিসিং আউট অন এনি ওয়ান অফ দেম। আমি বিফোর আই ডাইভ ইনটু দিস, আমি একটু একটা কমেন্ট অ্যাড্রেস করতে চাই। সেটা হচ্ছে অনেকগুলো কমেন্ট পাচ্ছি আমি, which one is better, paper based or computer based IELTS? সো এখানে যেহেতু টপিকটা উঠেছে, আমরা একটু কথা বলে নেই। সেটা হচ্ছে আপু আর আমি যেহেতু দুজন দুইটা, আপু আইল কভার দ্য কম্পিউটার বেসড IELTS, আপনি পেপার বেসড বললেন প্লিজ।
তো কম্পিউটার বেসটা আমি চুজ করেছিলাম নাম্বার অফ রিজনস, এর মধ্যে একটা ছিল আমার কাছে খুব ইম্পর্টেন্ট। প্রথমেই বলে নেওয়া দরকার, ইট ইজ এন্টায়ারলি পার্সোনাল। এটা কোনো এমন না যে ব্যান্ড করে কোনো এফেক্ট হবে আপনি এটাতে দিলে ওটা বা ওটাতে দিলে। দুটো মোডালিটি তারা অফার করে বেসড অন ইয়োর কনভিনিয়েন্স। অনেকে আছে যারা আমরা প্রফেশনাল লাইফে অনেকে টাইপ করতে করতে দেখা যায় যে অনেক কথাই অনেকে বুঝবে যে লেখা ভুলে গিয়েছি। তো এটা কিন্তু বেশ রিয়েল, মানে লিখা গড়গড় করে লিখে যাওয়াটা অনেকে হয়তো বা প্র্যাকটিসের অভাবে ওভাবে লিখে যেতে পারেন না, যেটা উনি টাইপিং এর জন্য করতে পারেন। তো যারা টাইপিং করে মোর ইউজ টু, বা কিবোর্ডের সাথে আপনি খুব একটা ফরেন, কিবোর্ড আপনার কাছে ফরেন না, তারা কম্পিউটার বেসটা দিতে পারেন। এটা আমার জন্য প্রথমে ছিল, আমি কম্পিউটার বেশি পারদর্শী ছিলাম, তো আমি কম্পিউটার বেসটা ওই জন্য। এছাড়াও আমার কাছে যেটা ইম্পর্টেন্ট ছিল সেটা হচ্ছে, আমি যতটুকু জানি পেপার বেসড আইএলটিএস একটা হল রুমে আপনার যখন পরীক্ষা হবে সেখানে মানে ইউ আর নট অ্যালাউড টু ওয়্যার আ ওয়াচ টু দ্য এক্সাম। তো অনেক সময় হলে পরীক্ষার হলে আপনার ঘড়িটা থাকতেও পারে নাও থাকতে পারে, এবং ওই ঘড়ির দিকে বারবার তাকায় ঘড়িটা কি রাইট আছে কিনা, সেই আমার জন্য টাইম ম্যানেজমেন্টটা, মানে আমি একটা জিনিস বলে রাখি, যে কোনো পরীক্ষায় টাইম ম্যানেজমেন্টটা খুবই ইউজফুল একটা স্কিল। মানে টাইম ম্যানেজমেন্টটা আপনার প্রপারলি না করতে পারলে কিন্তু আপনার পরীক্ষার মার্কে একটা এফেক্ট পড়বে। আমার জন্য যেহেতু টাইম ম্যানেজমেন্টটা খুব ইম্পর্টেন্ট ছিল, আমি কম্পিউটার বেসটা নিয়েছিলাম কারণ ওখানে নিচে টাইম ম্যানেজমেন্ট টাইমটা দেওয়া ছিল। তো আমি এই টাইমটার ব্যাপারে, মানে টাইমটা ওখানে প্রপারলি দেখতে পাচ্ছিলাম নিজে পার্সোনালি উইদাউট আস্কিং এনিওয়ান। এন্ড এরপরে যেটা মোর ইম্পর্টেন্ট ছিল আমার কাছে সেটা হচ্ছে রাইটিং এর ক্ষেত্রে কম্পিউটার বেসড টেস্টে আপনার ওয়ার্ড কাউন্টটা ওরা বলে দিতে থাকে, অ্যাজ ইউ কিপ রাইটিং ওখানে ওয়ার্ড কাউন্টটা চলে আসে। তো ওইটা দেখে আমি আমার রাইটিং এর পার্টটা কিন্তু গুছাতে পারতেছিলাম, কারণ রাইটিং এ আপনার একটা স্পেসিফিক ওয়ার্ড কাউন্ট আছে। টাস্ক 1 এ হচ্ছে 150, টাস্ক 2 এ হচ্ছে 250 ওয়ার্ডের মধ্যে আপনাকে মানে এটা হচ্ছে ওয়ার্ড কাউন্ট মধ্যে মিনিমাম 150 ওয়ার্ড আর মিনিমাম 250 ওয়ার্ড আপনাকে লিখতে হবে। এর বেশি, একটু বেশি লিখতে পারবেন, বাট ইটস নট রেকমেন্ডেড যে আপনি এর কম ওয়ার্ড লেখেন। তো কম্পিউটার বেসড আইএলটিএস যেটা হয়, ওয়ার্ড কাউন্টটা ওরা তৎক্ষণাৎ দিয়ে দিতে থাকে। তৎক্ষণাৎ দিয়ে দেওয়ার মানে ইয়েতে যেটা হচ্ছে, আমি যখন দেখছি আমার 100 ওয়ার্ডস হয়ে গেছে, তখন আমি বুঝেছি আমার অ্যারাউন্ড 50 to 100 ওয়ার্ডস এর মধ্যে বা লেখাটা কমপ্লিট করতে হবে। ওটা আমাকে একটা ভালো আইডিয়া দিয়েছে তো আমার রাইটিংটা কিভাবে আমি গুছিয়ে লিখবো সেটার জন্য। তো কম্পিউটার বেসড ও আর আরেকটা ব্যাপার ছিল যেটা হচ্ছে লিসেনিং টেস্টে কম্পিউটার বেসডে আপনাকে আলাদা আলাদা হেডফোন দিবে। হ্যাঁ, তো আমার হেডফোনে আমি আমার মানে নিড বেসিসে, ওই আমার কাছে যেটা মনে হচ্ছে একটা স্পিকারে বাজাচ্ছে, আমার ওই কানে হেডফোনটা বাজাতে আমি আমার কনসেন্ট্রেশনটা বেটার ধরে রাখতে পেরেছি লিসেনিং এর ক্ষেত্রে। এবং কনসেন্ট্রেশন বেটার ধরে রাখার পাশাপাশি আমার যেটা হয়েছে, আমি আমার ভলিউমটা, আমি যে ভলিউমে লিসেনিং টেস্টটা শুনতে চাই সেটা আমার পার্সোনাল নিড অনুযায়ী আমি অ্যাডজাস্ট করতে পেরেছি, যেটা আই থিঙ্ক পেপার বেসড আইএলটিএস এ করা যায়। তো এগুলো কারণে আমার কাছে কম্পিউটার বেসড আইএলটিএস টা আই প্রেফার ফর মাই সেলফ। কম্পিউটার বেসড আইএলটিএস এর মানে সাইডস, পজিটিভ সাইডস হচ্ছে এই কয়েকটা। আর আরেকটা জিনিস বলে নিই, সরি আপু, মানে একটু টাইম নিচ্ছে এখানে, বাট কম্পিউটার বেসড আইএলটিএস যেটা হচ্ছে, আপনার যদি হ্যান্ড রাইটিং নিয়ে আপনার একটু ইয়ে থাকে যে হ্যান্ড রাইটিং নিয়ে আপনি খুব একটা শিওর না, বা আপনার হ্যান্ড রাইটিংটা সবাই বুঝতে পারছেন কিনা, তো কম্পিউটার বেসড আইএলটিএস অবভিয়াসলি এই ইস্যুটা নাই, কারণ আপনি টাইপ করছেন জিনিসটা, রাইট? তো আপনার যদি হ্যান্ড রাইটিং নিয়ে একটু কনফিউশন থাকে তাহলে কম্পিউটার বেসড আইএলটিএস আপনি কনসিডার করে দেখতে পারেন। আপু, আইল give it over to you to discuss the computer based IELTS, মানে paper based IELTS কি কি আছে। কানু বাপু, কে আপু? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, পেপার আপনার বেসড IELTS নেক্সট নিয়ে আপনি যদি জি, একটু আপনি ডিসকাস কিছু করেন। বলেছেন হ্যাঁ কি? হ্যাঁ হ্যাঁ, এখন শোনা যাচ্ছে আপু। জি জি, ও পেপার বেস নিয়ে, আচ্ছা। হ্যাঁ পেপার বেসে যেটা হয়, এটা আমি আমার আপু যেটা বলবো ওটাতে রিলেট করে আমি একটা কথা বলবো, যে আমার আই হ্যাড আ স্টুডেন্ট ব্যাক ইন 2016। সে সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিল এবং সে যেখানে জব করতো এমন ছিল যে পেন নিয়ে লেখালেখির কোনো কাজই ছিল না তার, মানে নাথিং, তার সবকিছুই টেকনিক্যাল ছিল। তো সে আমাকে বলছিল যে যখনই আমি তাকে মানে কোনো ধরনের রিটেন টাস্ক দিতাম, হি ইউজড টু স্ট্রাগল আ লট, যে আমাদের তো লেখালেখি হয় না এবং আমি সচরাচর কখনোই লিখি না। তো ইটস ভেরি ডিফিকাল্ট ফর মি যে আমি 250 ওয়ার্ডস আবার 150 ওয়ার্ডস মানে হ্যান্ড রিটেন আনসার করবো। তো এটা আসলে কম্পিউটার বেসড মানে পেপার বেসড যদি আপনি দিতে চান, ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আপনি যেন লিখে আপনার লেখার ফ্লোটা যেন থাকে এবং আপনি যেন নিজের হাতে
লিখে কমফোর্টেবল ফিল করেন, এই কমফোর্টটা আপনার থাকাটা ইম্পর্টেন্ট। আর পেপার বেসে আমরা আই থিঙ্ক আমরা ম্যাক্সিমাম, আমি আসলে যখন দিয়েছিলাম তখন কম্পিউটার বেস ছিল না। আর পেপার বেসে আমি বলবো যে বেসিক্যালি যেটা হয় যে আপনার রিডিং, লিসনিং, রিডিং, রাইটিং একদিনে হয়ে যায়। স্পিকিং এর জন্য তারা আপনাকে হয়তো বা 1 সপ্তাহের মধ্যে দে কল ইউ ব্যাক। তো ইটস সিম্পল। আর হেডফোনের ব্যাপার যেটা আপনি বলছিলেন, এখানে অনেক ভেন্যুতেই হেডফোন প্রোভাইড করা হয়। সো স্পিকারও থাকতে পারে, হেডফোনও থাকতে পারে, বাট অ্যাজ ফার অ্যাজ আই নো আজকালকার অনেক ভেন্যুতে আপনি পেপার বেস দিলেও আপনাকে হেডফোন দেওয়া হবে। তো আমি বলবো যে আপনি যদি পেপার বেসের, যেমন রিডিং এর ক্ষেত্রে আপু যেটা বলছিলেন যে কম্পিউটারে হাইলাইট করার অপশনটা আপুর কাছে অনেক বেশি কমফোর্টেবল লেগেছে। এটা হচ্ছে যে আপনি যদি এমন থাকে যে, আমার ক্ষেত্রে যেটা হয়, আমি যদি স্ক্রিনে কিছু একটা দেখিও, আমার মনে হয় আমি যদি কলম দিয়ে দাগাতে পারতাম তাহলে আমি হয়তো ভালো মতো এটা আমার ঢুকতো মাথায়। এটা হচ্ছে আমি যেটাতে কমফোর্টেবল। তো আমার ক্ষেত্রে যেহেতু ব্যাপারটা এরকম, আমি নিজের আনসার স্ক্রিপ্ট যে কোয়েশ্চেন গুলো ছিল, আনসার গুলো আমি স্ক্যানিং করার সময় আমি কলম দিয়ে যথেষ্ট দাগাদাগি করে করে আমি আনসার বের করেছি। তো আপনি যেটাতে পার্সোনালি কমফোর্টেবল। আপু একটু কন্টিনিউ করেন, আই থিঙ্ক আমার এখানে একটা নয়েজ হচ্ছে। আই উইল জাস্ট ট্রাই টু সি ইফ আই ক্যান গেট রিড অফ দ্যাট। That's fine. So আমি go ahead আপু, তাহলে let me share the screen. হ্যাঁ, আপনি ইয়ে করেন, আমি একটু শেয়ার করি স্ক্রিন। তাহলে সরি গাইজ, আমি হ্যাভ আ রিয়েলি ব্যাড কোল্ড। আমি জানি না আপনাদের অন্য কারো কি এই ঠান্ডাটা লেগেছে কিনা, যেটা কিছুতেই ফিক্স হচ্ছে না। আমার বেশ কয়েক মানে সপ্তাহ ধরেই দেখা যাচ্ছে যে ওষুধ কন্টিনিউয়াস খেয়ে যেতে হচ্ছে না, মানে খেতে থাকলে আমি মিস ইয়ে করে যাচ্ছি। আমি একটু কাশি দিব একটু মাঝখান দিয়ে, প্লিজ ফরগিভ মি। So let's talk about the most difficult part of the IELTS exam, which is writing. যে রাইটিং এ আমাদের সবারই দেখা যায় যে মার্কের মানে সবচেয়ে বেশি ইয়ে হয় হচ্ছে রাইটিং এ। তো রাইটিংটা নিয়ে আমরা একটু এলাবোরেটলি ডিসক্রাইব করবো। হ্যাঁ, অনেকেরই ব্যান্ড স্কোরটা পুল ডাউন করে কিন্তু আসলে রাইটিং এর মার্কের কারণে। রাইটিং এর দুইটা টাস্ক, টাস্ক 1 আর টাস্ক 2। তো রাইটিং এর টাস্কের স্কোরিং ক্রাইটেরিয়া গুলো কি কি? স্কোরিং ক্রাইটেরিয়া হচ্ছে এই যে প্রথমে হচ্ছে আপনার দুটো টাস্কের ক্ষেত্রেই, রাইটিং টাস্ক 1 এবং রাইটিং টাস্ক 2 এর ক্ষেত্রে, প্রথমে হচ্ছে আপনার টাস্ক অ্যাচিভমেন্ট বা টাস্ক রেসপন্স। টাস্ক অ্যাচিভমেন্ট হচ্ছে টাস্ক 1 এর ক্ষেত্রে, টাস্ক রেসপন্সটা হচ্ছে টাস্ক 2 এর ক্ষেত্রে। দুটো খুবই সিমিলার জিনিস, ডিফারেন্সটা কোন কোন জায়গায় সেটা আমরা নিয়ে কথা বলবো একটু পরে। বাট জেনারেলি স্কোরিং ক্রাইটেরিয়া প্রথমে হচ্ছে আপনি টাস্ক অ্যাচিভমেন্ট বা টাস্ক রেসপন্সটা করতে পেরেছেন কিনা। দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে কোহেরেন্স এন্ড কোহেশন, এটা নিয়ে আমরা আলোচনা করব। থার্ডটা হচ্ছে লেক্সিক্যাল রিসোর্সেস, বেসিক্যালি আপনার ভোকাবুলারি রেঞ্জ এন্ড প্রিসিশন। এবং ফোর্থ পয়েন্টটা হচ্ছে গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি। সো আসেন আমরা এই চারটা স্কোরিং ক্রাইটেরিয়া নিয়ে একটু ডিটেল আলোচনা করি। আপনার ব্যান্ড স্কোরটা এই চারটা ক্রাইটেরিয়ার উপরেই কিন্তু হবে। সো চারটা ক্রাইটেরিয়ার এক একটাতে আপনাকে স্কোর দেওয়া হবে। টাস্ক অ্যাচিভমেন্ট, সো যদি এক একটাতে আপনার স্কোর এরকম হয় যে টাস্ক অ্যাচিভমেন্ট আপনি 7 এবং বাকি দুটায় 6, একটায় 7 পাচ্ছেন, তাহলে আপনার ফাইনাল ব্যান্ড স্কোর ইন রাইটিং হবে 6.5। সো আপনার রাইটিং এর যে দুইটা টাস্ক আছে, সেই দুটো টাস্কে আপনার এই চারটা পয়েন্টের উপর বেসিস করে আপনাকে কিন্তু স্কোরিং করা হবে। সো চলে আসি আমরা রাইটিং টাস্ক গুলার যে ওয়েট, সেখানে রাইটিং টাস্ক 1 ক্যারি করে আপনার পুরো রাইটিং এর যে স্কোরটা সেটার 1/3 মার্ক, এবং টাস্ক 2 ক্যারি করে তার 2/3 মার্ক। তো আপনি রাইটিং যদি টাস্ক 1 এ 6 পান এবং রাইটিং টাস্ক 2 এ 7 পান, তাহলে আপনার ফাইনাল স্কোর হবে এই যে 6 + 7 + 7 ডিভাইডেড বাই 3 ইকুয়ালস টু 6.6, যেটা রাউন্ডেড হবে টু 6.5। সো বেসিক্যালি পয়েন্টটা হচ্ছে যে আপনার টাস্ক 1 এর যে ওয়েটটা, সেটার ঠিক দ্বিগুণ ওয়েটটা হচ্ছে টাস্ক 2 তে। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আপনি দুটো টাস্কে ভালো করেন, বাট মোর ইম্পর্টেন্ট দ্য টাস্ক 2 তে অবশ্যই আপনি একটা ভালো স্কোর নিয়ে রাখেন। তো স্কোরিং ক্রাইটেরিয়া গুলো, এই যে রাইটিং টাস্ক 1 এর ব্যান্ড ডেসক্রিপ্টর, এটা হচ্ছে পাবলিক ভার্সনে আইএলটিএস এর। এখানে এই যে চারটা যে পয়েন্ট আছে, সেই চারটা পয়েন্টে আপনি এক একটা ব্যান্ডে কিভাবে মার্কিং করবে সেগুলো ডিটেল দেওয়া আছে। For anybody interested, you can মানে check this out.
বাট এই যে যেমন আপনাকে আমি ধরি যদি একটা পয়েন্টে একটু ইয়ে করতে চাই, ধরেন টাস্ক অ্যাচিভমেন্টের ক্ষেত্রে আপনি যদি ব্যান্ড 7 হয়ে থাকেন তাহলে কভার করবে, তার মানে আপনি বেসিক রিকোয়ারমেন্ট অফ দ্য টাস্ক ক্যারি করতে পারছেন। কিভাবে করবেন এই কভার করতে পারছেন, এটা কিভাবে করবেন আমি একটু পরে আলোচনায় যাচ্ছি। টাস্ক অ্যাচিভমেন্টে প্লিজ টেনশন করবেন না। তো এখানে এ বলতে একাডেমিক এবং জিটি বলতে হচ্ছে জেনারেল ট্রেনিং। এ মানে একাডেমিকে আপনি ক্লিয়ার ওভারভিউ অফ মেইন ট্রেন্ডস, ডিফারেন্সেস অর স্টেজেস বোঝাতে পারছেন এবং ক্লিয়ারলি প্রেজেন্ট করতে পারছেন এবং হাইলাইট করতে পারছেন দ্য কি ফিচার্স। কোহেরেন্স এন্ড কোহেশন হচ্ছে আপনি যে লেখাটা লিখছেন রাইটিং এ, সেটাকে আপনি কি লজিক্যালি সুন্দরভাবে ফ্লো করাতে পারছেন কিনা, সেটার উপর বেসিস করে কোহেরেন্স এন্ড কোহেশনের আপনার মার্কটা থাকবেন। So uses a range of cohesive devices appropriately, although there might be some under or overuse. Cohesive device বলতে কি বোঝাচ্ছি? Cohesive device বলতে এমন বোঝাচ্ছি যে আমরা কিছু লিঙ্কিং ওয়ার্ড থাকে, কিছু এরকম ফ্রেজেস থাকে যেটা আপনাকে একটা লজিক থেকে বা একটা থট প্রসেস থেকে আরেকটা থট প্রসেসে ফ্রি ফ্লো করতে হেল্প করে। তো এই ফ্রি ফ্লো করতে হেল্প করার এই কোহেসিভ ডিভাইস গুলো আমরা ইউজ করতে পারছি কিনা, কিছু সময় আপনি আন্ডার ইউজও করতে পারেন, কিছু ক্ষেত্রে আপনি ওভার ইউজও করে ফেলতে পারেন। তো সেই ওভার ইউজ এবং আন্ডার ইউজ যদি একটু থাকে কিন্তু মোর অর লেস আপনি ভালো মতো ইউজ করতে পারছেন, তাহলে আপনি কোহেরেন্স আর কোহেশনে একটা মানে মার্ক 7 পেতে পারেন। এভাবে করে প্রত্যেকটা পয়েন্টের ক্ষেত্রে আপনার কিন্তু এক একটা ব্যান্ডে আলাদা আলাদা ডেসক্রিপ্টর দেওয়া আছে। আমি এগুলো রিড আউট করবো না, স্লাইড গুলো আপনাদের কাছে যাবে, বা এটা ইভেন অ্যাকচুয়ালি ইটস আ পাবলিক ভার্সন। তো আপনি এটা নিজেও চেক আউট করে নিতে পারেন আপনার স্কিল লেভেল অনুযায়ী আপনি তাহলে কিরকম ব্যান্ড এক্সপেক্ট করতে পারেন রাইটিং এর। তো রাইটিং এর টাস্ক 2 এর ক্ষেত্রে আমরা যেটা হতে পারে যে রাইটিং এর টাস্ক 2 সেম, সেই টাস্ক অ্যাচিভমেন্টের জায়গায় জিনিসটা জাস্ট টাস্ক রেসপন্স এন্ড বাকিগুলো লেক্সিক্যাল রিসোর্স বলতে আমি কি বোঝাচ্ছি? লেক্সিক্যাল রিসোর্স হচ্ছে বেসিক্যালি ওয়াইড মানে ভোকাবুলারি, আপনার ভোকাবুলারি রেঞ্জটা কিরকম এবং সেটাকে আপনি কিভাবে ইউজ করতে পারছেন, আপনি কি সেটাকে অ্যাপ্রোপ্রিয়েটলি ইউজ করতে পারছেন কিনা সেটার উপর ডিপেন্ড করে আপনার এই লেক্সিক্যাল রিসোর্সের পয়েন্টটা। এরপরে আছে গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি, এটাকে আমি একটু মিনিমাইজ করে সরিয়ে দেওয়ার চেষ্টা করি। সো গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসির ব্যাপারটায় আমাদের এখানে কি হচ্ছে, আমাদের একটা ভ্যারাইটি অফ সেন্টেন্স স্ট্রাকচার ইউজ করতে হবে এবং আপনার যে গ্রামাটিক্যাল যে রেঞ্জটা আছে সেটা আপনাকে ডিসপ্লে করতে হবে। এখানে একটা ছোট্ট পয়েন্ট বলে রাখা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসির মধ্যে অ্যাকুরেসির চেয়ে রেঞ্জটা বেশি ইম্পর্টেন্ট। আপনাকে এটা দেখাতে হবে যে আপনি বিভিন্ন রেঞ্জ অফ সেন্টেন্স স্ট্রাকচার ইউজ করতে পারেন, বিভিন্ন রেঞ্জ অফ গ্রামাটিক্যাল মানে আপনি টেন্সের সঠিক ব্যবহার করতে পারেন, পাস্টের কথা বলতে থাকলে পাস্ট টেন্স, প্রেজেন্টের কথা বললে প্রেজেন্ট টেন্স এন্ড ফিউচার হলে ফিউচার। সো কিভাবে এখানে রাইট ফর্ম অফ ভার্বটা ইউজ করতে হবে, মোডাল ভার্ব আপনি ইউজ করছেন কিনা, বা আপনি বিভিন্ন ধরনের সেন্টেন্স স্ট্রাকচার ইউজ করছেন কিনা, সেগুলোর রেঞ্জটা আপনার ডিসপ্লে করা বেশি ইম্পর্টেন্ট। ওখানে যদি আপনি হালকা কিছু গ্রামাটিক্যাল এরর করেও ফেলেন তাও সেই রেঞ্জটা আপনাকে ডিসপ্লে করতে হবে। হ্যাঁ, এখানে একটা খুব ভালো ব্যালেন্স দরকার, এমন না অবভিয়াসলি যে আপনি রেঞ্জ শো অফ করতে গিয়ে আপনার অ্যাকুরেসিতে একেবারেই 0 মার্কস পেয়ে যাচ্ছেন, আপনি একটু অ্যাকুরেটলি লিখতে পারছেন না কিন্তু আপনি খুব বিতিকিচ্ছি ভাবে বিভিন্ন ধরনের সেন্টেন্স স্ট্রাকচার বা রেঞ্জ দেখানোর চেষ্টা করছেন, তাহলে কিন্তু আপনার আবার মার্ক কমে যাবে। সো এই সাটল ব্যালেন্সটাই আমরা কিন্তু আমাদের কোর্সের বিভিন্ন স্ট্র্যাটেজির মাধ্যমে আমরা এটা হিট করার চেষ্টা করব। সো টাস্ক অ্যাচিভমেন্ট অর টাস্ক রেসপন্স, এটা বোঝার আগে আমরা একটু বলে নিই শর্টে, আবার একটু বলে নিই, রিভিউ করে নিই। রাইটিং টাস্ক 1 একাডেমিকের ক্ষেত্রে হচ্ছে একটা গ্রাফ বা একটা চার্ট বা এরকম ইনফরমেশন আপনাকে প্রেজেন্ট করা থাকবে, সেই ইনফরমেশনটাকে আপনাকে কি করতে হবে, সুন্দর করে সামারাইজ করে প্রেজেন্ট করতে হবে। না, ইনফরমেশনটাকে কি করতে হবে এক্স্যাক্টলি এটা আপনার কোয়েশ্চেনে দিয়ে দেওয়া থাকবে এবং ইউ শুড অবভিয়াসলি ফলো ওই কোয়েশ্চেনটাই। So your score in task achievement or response depends on how accurately you follow the instruction. আপনি সেই ইনস্ট্রাকশন যেটা দেওয়া আছে সেটার উপর বেসিস করে আপনাকে কিন্তু আপনার লেখাটা গোছাতে হবে। তো এরপরে আপনার রাইটিং টাস্ক 1 তো এই গ্রাফ ডেসক্রিপশনটা ছিল, রাইটিং টাস্ক 1 হবে একটা এসে। তো সেই এসেটাতে আপনাকে একটা টপিক দিয়ে দেওয়া হবে, সেই টপিকের ইদার আপনাকে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ ডিসকাস করতে বলতে পারে, বা আপনাকে বলতে পারে যে একটা প্রবলেম দেওয়া আছে এটা প্রবাবল সলিউশন কি হতে পারে, বা আপনাকে একটা সাইড অফ দ্য আর্গুমেন্ট দেওয়া হতে পারে এবং দিয়ে বলতে পারে আপনি কি এটার সাথে এগ্রি করেন কি করেন না। সো এই যে টাস্কটা আপনাকে দিচ্ছে, এক্স্যাক্টলি কোন টাস্কটা দিচ্ছে এই জিনিসটা আপনাকে বুঝতে হবে।
এই বোঝাটা এবং সেভাবে রেসপন্ড করাটাই হচ্ছে টাস্ক অ্যাচিভমেন্ট বা রেসপন্স। সো ফর এক্সাম্পল, আপনাকে যদি টাস্ক 1 এর ইনস্ট্রাকশনে বলে থাকে সামারাইজ দ্য ইনফরমেশন এন্ড মেক কম্প্যারিজন, তাহলে আপনাকে কি করতে বলেছে? দুটো টাস্ক দিয়েছে আপনাকে, দিয়েছে প্রথমে সামারাইজ দ্য ইনফরমেশন এন্ড দেন মেক কম্প্যারিজন। আপনি যদি দুটোর জায়গায় যে কোনো একটা করেন তাহলে কিন্তু আপনার স্কোর এই টাস্ক অ্যাচিভমেন্টের ক্ষেত্রে কমে যাবে, কারণ আপনি যে টাস্কটা আপনাকে দিয়েছে সেই টাস্কটা আপনি পুরোটা বুঝে সেই টাস্কটা আপনি করতে পারেন। তো টাস্ক অ্যাচিভমেন্ট ইন টাস্ক 1 এ আমরা একটু স্পেসিফিক্যালি কয়েকটা জিনিস মাথায় রাখবো। সেটা হচ্ছে আমাদের কি করতে হবে? জেনারেলি আমাদের ওভারভিউ দিতে হবে অফ দ্য গিভেন চার্ট। আমাদেরকে মেইন যে ট্রেন্ড গুলো, কি ট্রেন্ড গুলো, সেগুলো আইডেন্টিফাই করতে হবে এবং প্রেজেন্ট করতে হবে। এবং ক্লারিফিকেশন অফ পারপাস, এই চার্টটা দিয়ে আপনি কি বোঝাতে চাচ্ছেন সেই পারপাসটা আপনাকে বোঝাতে হবে। সেটা কিসের ক্ষেত্রে? সেটা হচ্ছে জেনারেল ট্রেনিং এর ক্ষেত্রে। এই যে জিটির ক্ষেত্রে, এই যে এটা কিন্তু আমরা ব্যান্ড ডেসক্রিপ্টরে এখানে টাস্ক অ্যাচিভমেন্টের এখানে দেখেন এ প্রেজেন্টস আ ক্লিয়ার ওভারভিউ অফ মেইন ট্রেন্ডস, ডিফারেন্সেস অর স্টেজেস, এটা হচ্ছে একাডেমিকের ক্ষেত্রে। আর এই যে ক্লিয়ার পারপাস, এটা হচ্ছে জেনারেল ট্রেনিং এর ক্ষেত্রে। যে জেনারেল ট্রেনিং এ ইউ প্রেজেন্ট আ ক্লিয়ার পারপাস উইথ আ টোন কনসিস্টেন্ট এন্ড অ্যাপ্রোপ্রিয়েট। সো এই হচ্ছে আমাদের টাস্ক অ্যাচিভমেন্ট ফর একাডেমিক এন্ড জেনারেল ট্রেনিং, এটা আমাদের মাথায় রাখতে হবে। এটা একটা এক্সাম্পল দিতে পারি আমরা একাডেমিকের থ্রুতে। এই চার্টটাতে অ্যাভারেজ লেভেল অফ এয়ার পলিউটেন্স ইন 4 কান্ট্রিজ ইন 1997, 3 সালে 4টা কান্ট্রিতে কি লেভেল অফ এয়ার পলিউটেন্স ছিল সেটা বুঝিয়ে দিচ্ছে। এই যে দেখেন, এই চার্টটা রিড করাটাও কিন্তু একটা স্কিল। আপনি দেখে প্রথমে যে এই যে জায়গাটায় সালগুলো দেওয়া আছে এটাকে বলে লেজেন্ড, এটা দেখে আপনি বুঝতে পারবেন যে নীল যে কালিটা সেটা দিয়ে 1997, অরেঞ্জটা দিয়ে 2000 এবং গ্রেটা দিয়ে 2010 বোঝাচ্ছে। এই ব্যাপারগুলো কিন্তু আপনাকে চার্ট রিড করার সেই স্কিলটা, আপনি যদি একেবারেই অভ্যস্ত না হয়ে থাকেন, সেই চার্টগুলো রিড করার স্কিলটাও কিন্তু আপনাকে বিল্ড করতে হবে। এবং এখানে লেবেল দেওয়া আছে চার্টে, 4টা কান্ট্রি, কোনটা অস্ট্রেলিয়া, সুইডেন, আইসল্যান্ড, টার্কি, এবং এই যে ওয়াই অ্যাক্সিস এর যে লেবেলগুলো সেগুলো দিয়ে আপনি পার্সেন্টেজের একটা হিসাব বা লেভেলটা একটা হিসাব পেয়ে যেতে পারেন। বলেছে summarize the information by selecting and reporting the main features and making comparisons where relevant. তাহলে আপনাকে প্রথমে এখানে কি করতে হবে? প্রথমে আপনাকে স্টোরিটা গোছায় নিতে হবে যে আপনি এখানে কিভাবে কম্প্যারিজনটা করবেন, কার সাথে কার কম্পারিজন। এখানে তাকালেই কিন্তু আপনি একটা জিনিস বুঝতে পারছেন, অস্ট্রেলিয়ার মানে সুইডেনে কিন্তু অ্যাভারেজ লেভেল অফ এয়ার পলিউটেন্ট 3 সালে অনেক কম, অ্যাজ অপোজ টু আইসল্যান্ড আর টার্কিতে কিন্তু এয়ার পলিউটেন্টের লেভেলটা 3 সালে অনেক বেশি। তো আপনি এই কম গুলো ভার্সেস বেশি গুলো কান্ট্রির কম্প্যারিজন করতে পারেন। সরি, বা আরেক দিক দিয়ে করতে পারেন, যেমন ধরেন অস্ট্রেলিয়ার যে লেভেলটাই ছিল সেই লেভেলটা কিন্তু কমছে, হ্যাঁ, সুইডেনে আবার বাড়ছে, আইসল্যান্ডেও বাড়ছে, তাহলে সুইডেন আর আইসল্যান্ডে 3 সালে কিন্তু বাড়ছে, আর টার্কিতে যেমন একটু প্রথমে বেড়েছে তারপরে আবার কমেছে। এভাবে আপনি কম্প্যারিজন করতে পারেন। তো কিভাবে কম্প্যারিজনটা করবেন, কিভাবে ইনফরমেশনটা প্রেজেন্ট করবেন, ডিপেন্ডস এন্টায়ারলি আপ টু ইউ। আমরা একটা এক্সাম্পল দেখে নিই, বলি এখানে এক্সাম্পলে বলা আছে ইট ইজ এভিডেন্ট দ্যাট সিগনিফিকেন্টলি হায়ার অ্যামাউন্ট অফ এয়ার পলিউটেন্টস were present in Iceland and Turkey than in Australia and Sweden in the 3 years. এই এক সেন্টেন্সের মাধ্যমে আমরা যে কথাটা বললাম সেই কথাটা কিন্তু আমরা বুঝে যাচ্ছি। এই সেন্টেন্সটাকে আপনি এভাবেও ডিফারেন্ট একটা ভাবেও বলতে পারেন। These sentences provide a clear overview of the given chart. So আপনি প্রথমে এই টাস্ক অ্যাচিভমেন্টে এটা বুঝিয়ে দিবেন যে চার্টটায় কি হচ্ছে, এই জিনিসটা আপনি বুঝতে পারছেন। সো এই হচ্ছে টাস্ক অ্যাচিভমেন্টের একটা মানে এক্সাম্পল। টাস্ক অ্যাচিভমেন্টের মানে লাস্ট পয়েন্ট গুলো আমি বলে যাই, সেটা হচ্ছে you need to identify the most important. So most important বা notable feature of the given chart usually একদম খুব ক্লিয়ারলি আপনি বুঝে যাবেন, বা আপনি সেটা বুঝে সেটা অনুযায়ী কিন্তু আপনার স্টোরিটা সাজাতে হবে। সো এটা মানে ফর এক্সাম্পল আমরা এখানে যেটা বলেছি যে ইটস অবভিয়াস দ্যাট এয়ার পলিউশন ওয়াজ হায়ার ইন আইসল্যান্ড এন্ড টার্কি। এই যে একদম তাকিয়েই বোঝা যাচ্ছে যেটা মেইন ট্রেন্ডটা। সো এই খুব ব্লেটেন্ট যে ব্যাপারটা সেটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে, এবং শুধু আইডেন্টিফাই করলেই হবে না, সেটাকে সুন্দর করে আপনাকে প্রেজেন্টও করতে হবে। রিমেম্বার দ্যাট ইউ মাস্ট ডিসক্রাইব দ্য চার্ট ইন আ ওয়ে দ্যাট, মানে এমন ভাবে আপনার চার্টটা ডিসক্রাইব করতে হবে যাতে যে চার্টটা দেখে নাই সে আপনার কথা শুনে বা আপনার লেখাটা পড়ে সেই চার্টটা কিরকম ছিল সেটা সম্পর্কে একটা ধারণা করতে পারে। সো
এই জায়গায় টাস্ক অ্যাচিভমেন্টে কিন্তু আপনার লাস্টে যে পয়েন্টটা ভোলা যাবে না, সেটা হচ্ছে আপনাকে কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট দ্যাট ইউ মেক কম্প্যারিজনস। কেন? কারণ আপনার টাস্কে বলে দিয়েছে যে ইউ হ্যাভ টু মেক কম্প্যারিজনস। এখানে যদি মেক কম্প্যারিজনস এর জায়গায় অন্য কোনো একটা কথা বলা থাকতো যে আপনি সামারাইজ করেন ইনফরমেশন এন্ড প্রেজেন্ট দ্য অ্যাডভান্টেজেস অর ডিসঅ্যাডভান্টেজেস, বা কম্প্যারিজনসটা পয়েন্ট আউট দ্য ডিফারেন্সেস ওয়ে রেলেভেন্ট, তাহলে কিন্তু আপনার পয়েন্ট আউট দ্য ডিফারেন্সেস ও করতে হতো এবং বোঝাতে হতো আপনার লেখার মাধ্যমে যে আপনি ডিফারেন্স পয়েন্ট আউট করছেন। তো ওভারঅল টাস্ক অ্যাচিভমেন্টের ব্যাপারটা হচ্ছে এটাই যে আপনি টাস্কটা বুঝে কি করতে বলেছে সেটা কমপ্লিটলি বা আপনার লেখার মাধ্যমে তুলে ধরবেন। তানুবাবু, if you would like to discuss the task response, please. ওকে, শিওর। আমি আপু ডিসকাশনটা শুরু করার আগে একটা কোয়েশ্চেনের আনসার দিই। একজন জিজ্ঞেস করেছিলেন যে হ্যান্ডরাইটিংটা কি খুব বেশি হ্যান্ডরাইটিং ইমপ্রুভ করাটা কি খুব বেশি ইম্পর্টেন্ট কিনা, এটা কতটা ম্যাটার করে। তো আপনি যদি পেপার বেসড পরীক্ষা দেন, এই ব্যাপারটা এমন না যে আপনার হ্যান্ডরাইটিং খারাপ থাকলে আপনি মার্কস কম পাবেন, বাট ইটস ভেরি ইম্পর্টেন্ট আপনি যেটা লিখছেন এটা যেন এক্সামিনার পুরো ব্যাপারটা যেন ক্লিয়ারলি বুঝতে পারে, কনসেপ্টটা যেন ক্লিয়ার থাকে। এখন এমন যদি হয় যে আপনার হ্যান্ডরাইটিং এর জন্য অনেক ওয়ার্ড এক্সামিনার বুঝতেই পারছে না, অনেকের হ্যান্ডরাইটিং এরকম থাকে যে এক্সট্রিম বা বুঝে যাচ্ছে না যে ওয়ার্ডটা কি লিখেনার, তো ওয়ার্ডটা বুঝতে পারছে না। সো ইটস ইম্পর্টেন্ট যেন আপনার হ্যান্ডরাইটিংটা রিডেবল হয়, আন্ডারস্ট্যান্ডেবল হয়। এছাড়া যদি হ্যান্ডরাইটিং খুব একটা ভালো না হয়, আই ডোন্ট থিঙ্ক দ্যাট উইল মেক এনি ডিফারেন্স। আপনার সেটার জন্য কোনো মার্কস চলে যাবে না। ওকে, তো আপু যেটা বলছিলেন, আপু টাস্ক অ্যাচিভমেন্টটা কমপ্লিট করলেন টাস্ক 1 এর। টাস্ক রেসপন্সটা বেসিক্যালি যেটা হয় টাস্ক 2 এর ক্ষেত্রে টাস্ক রেসপন্স বলা হয়, এটা আপু অলরেডি একবার ক্লিয়ার করেছেন। তো আমাদের যে 4টা ক্রাইটেরিয়া, তার মধ্যে টাস্ক রেসপন্স 25% মার্কস ক্যারি করে। আমার টোটাল যেই মার্কসটা আমি পাবো টোটাল ব্যান্ড স্কোরের 1/4 মার্ক আমার টাস্ক রেসপন্স থেকে আসে। তো এটাকে টাস্ক রেসপন্স কেন বলা হচ্ছে, বিকজ আপনার যে এসে টপিকটা থাকবে ওখানে আপনাকে যে টাস্ক গুলো ইউজুয়ালি দেওয়া হয়, যেমন যদি কোন একটা মোশন দিয়ে আপনাকে বলা হচ্ছে যে আপনি কি কোন একটা স্টেটমেন্ট দিয়ে বলা হচ্ছে যে আপনি কি এটার সাথে অ্যাগ্রি করছেন নাকি ডিসঅ্যাগ্রি করছেন। অনেক ক্ষেত্রে এভাবেও বলা থাকে যে আপনি কতটুকু অ্যাগ্রি করছেন, মানে আপনি ওখানে চাইলে একটু অ্যাগ্রি একটু ডিসঅ্যাগ্রিও করতে পারেন। যে অনেক কোয়েশ্চেন এরকম থাকে যে টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ অ্যাগ্রি অর ডিসঅ্যাগ্রি উইথ দ্য স্টেটমেন্ট। তো আবার অনেক জায়গায় বলা থাকে যে ডিসকাস বোথ সাইডস, একটা সিচুয়েশনের দুটো সাইড দিয়ে বলা হলো যে আপনি দুটো সাইড নিয়ে আপনাকে এখানে ডিসকাশন করতে হবে, বা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ প্রবলেম সলিউশন আপনাকে যে কোনো একটা সিচুয়েশন তারা দিয়ে দিবে, সেটার উপরে আপনাকে ফার্দার একটা রেসপন্স ক্রিয়েট করতে হবে। এই জন্য এটাকে বেসিক্যালি টাস্ক রেসপন্স বলা হয়। তো as we can see on the screen, এখানে যেই টাস্ক রেসপন্স অ্যাচিভ করার জন্য আমাদের যে কাজগুলো করতে হবে, ফার্স্ট অফ অল অলওয়েজ রিমেম্বার যে আইএলটিএস এর যে কোনো এসে, এটা যেটাই হোক, ডিসকাশন হোক, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ হোক, প্রবলেম সলিউশন হোক, যে কোনো এসেতেই আমার ওপিনিয়ন দিতেই হবে, ইটস ম্যান্ডেটরি। এটা যে শুধু অ্যাগ্রি ডিসঅ্যাগ্রি এসে হলে ওপিনিয়ন দিব, নো, নট দ্যাট। আমার যে কোনো এসেতে আমাকে ওপিনিয়ন দিতে হবে, আমার পজিশন আমাকে ক্লিয়ার করতে হবে। থিসিস স্টেটমেন্ট থাকতে হবে। আমাদের ইন্ট্রোডাকশনে যে সেকেন্ড সেন্টেন্সটা আমরা লিখে থাকি ওটাকে বেসিক্যালি থিসিস স্টেটমেন্ট বলা হয়, যেখানে আমি এক্সামিনারকে ক্লিয়ার করছি যে আমার পজিশনটা কি, আমি কি এই কোয়েশ্চেনের যে স্টেটমেন্টটা আছে এটার সাথে অ্যাগ্রি করছি নাকি ডিসঅ্যাগ্রি করছি, বা আমি কি মনে করি যে এই জিনিসটা অ্যাডভান্টেজ বেশি নাকি ডিসঅ্যাডভান্টেজ বেশি। তো যেটাই আমি বলতে চাই না কেন, আমার ওই যে আমার ওপিনিয়নটা, ওই ওপিনিয়নটাই হচ্ছে আমার থিসিস স্টেটমেন্ট, যেটা আমাকে ইন্ট্রোডাকশনে ক্লিয়ার করে দিতে হবে। সো দ্যাটস মাই ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট, আমার প্রথম কাজ টাস্ক রেসপন্স অ্যাচিভ করার জন্য। তারপরে যেটা করতে হবে, আমার যেই আইডিয়াস গুলো আছে, আমাদের যে বডি প্যারাগ্রাফ গুলো লিখবো, ওখানে তো আমি অনেক আইডিয়াস, আমি দুইটা বডি প্যারাগ্রাফে দুটো আইডিয়া আমি ওখানে স্টাবলিশ করব। তো সেই আইডিয়া গুলোকে আমার সাপোর্ট দিতে হবে। যেমন আমরা বডি প্যারাগ্রাফে বলি যে একটা টপিক সেন্টেন্স থাকবে যেটা আমার মেইন আইডিয়া, সেন্টেন্সের সাথে আমাকে সাপোর্টিং সেন্টেন্সেস লিখতে হবে। তো সাপোর্টিং সেন্টেন্স একটা দিলাম,
যে বোঝানোর জন্য, জেনারেলাইজ করার জন্য যে আমার যে থটফুলনেসটা এখানে, ওয়াই ডু আই থিঙ্ক লাইক দিস। তো এই সাপোর্ট আমার আর্গুমেন্টটাকে স্ট্যান্ড করানোর জন্য আমার যথেষ্ট সাপোর্ট দেখাতে হবে। তো এই ইটস ইম্পর্টেন্ট যে আমার সেন্ট্রাল আইডিয়াস কে আমি সাপোর্ট করছি উইথ এনাফ রিজনস এন্ড এক্সাম্পলস। তো এটা হচ্ছে আমার টাস্ক রেসপন্সের another পয়েন্ট। এক্সাম্পলস যদি অ্যাপ্রোপ্রিয়েট হয়, we must give examples, because যদি আমি আমার কনসেপ্টের সাথে অ্যালাইন করে কোনো ভালো এক্সাম্পল দিতে পারি, তাহলে ডেফিনেটলি আমার মার্কস ভালো আসবে, যেহেতু এটা একটা ডিসকার্সিভ টাস্ক, এখানে একটা আর্গুমেন্ট আমাকে ইয়ে করতে হচ্ছে। এগুলোই হচ্ছে মেইনলি টাস্ক রেসপন্সের কাজ। আমাকে আই হ্যাভ টু মেক শিওর যে আমার রেসপন্সটা ক্লিয়ার। And also একটা জিনিস যেটা স্লাইডে নেই, আমি এটা একটু ক্লিয়ার করতে চাই যে ওয়ার্ড কাউন্ট যেটা আমাকে লিখতে হবে। তো আমার যদি এসেটা অনেক বেশি শর্ট হয়ে যায়, তাহলে লিখি ওয়ার্ড কাউন্ট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট ওভার হিয়ার। ওকে, সো আপু শুড আই কন্টিনিউ? হ্যাঁ আপু, আমি সাইড চেঞ্জ করে দিয়েছি। হ্যাঁ মানে আপনি বলতে থাকেন, সমস্যা নেই। আচ্ছা, এখানে হ্যাঁ, এই যে এখানে আমরা একটা এক্সাম্পল কোয়েশ্চেন দেখতে পাচ্ছি যে টাস্ক 2 কোয়েশ্চেন গুলো কিরকম আসে। এখানে যেটা আছে যে everybody should donate a fixed amount of their income to support charity. To what extent do you agree or disagree? তো আমি যেটা বলছিলাম যে অনেক কোয়েশ্চেনে কিন্তু ডাইরেক্ট এগ্রি ডিসএগ্রির কথা বলে না, অনেক কোয়েশ্চেনে বলে যে to what extent do you agree or disagree। তো এই কোয়েশ্চেন টাইপটাতে আমরা যদি চাই, তাহলে আমরা বলতে পারি যে আমরা to an extent আমরা এগ্রি করি, to an extent আমরা এগ্রি করি না। তো আমি দুটার ক্ষেত্রেই লিখতে পারবো, বাট অ্যাজ অ্যান ইনস্ট্রাক্টর আমি রেকমেন্ড করি যে আপনি যে কোনো একটা পজিশন নিয়েই থাকেন, তাহলে আমাদের যে পুরো এসেটা আছে এটার কোহিরেন্সটা ভালো থাকে। আমি যদি পুরো এসেটাতে একটা পয়েন্ট নিয়ে লিখতে পারি যে আমি আইদার এগ্রি করলাম অর ডিসএগ্রি করলাম, তাহলে আমার স্ট্যান্ডটা ক্লিয়ার থাকে, আমার টোটাল কোহিরেন্সটা ভালো থাকে, কানেকশনটা ভালো দেখায়। তো আমি অ্যাজ এন ইনস্ট্রাক্টর আপনাদেরকে রেকমেন্ড করবো যে প্লিজ stick to one of the sides. But আপনি যদি কমফোর্টেবল হন, আপনার যদি মনে হয় যে নো আই হ্যাভ আ ভেরি হাই ইংলিশ প্রফিসিয়েন্সি এবং আমি দুটা ভালো ক্লিয়ারলি বলতে পারবো, কোনো কনফিউশন ক্রিয়েট হবে না, ইন দ্যাট কেস আপনি চাইলে এখানে বলতে পারেন যে হ্যাঁ, আমি মনে করি যে সবারই একটা সার্টেন অ্যামাউন্ট ডোনেট করা উচিত। বা আপনি এখানে তার সাথে এটাও বলতে পারেন যে ইন মেনি কেসেস ইট মাইট ভ্যারি ফর পারসন টু পারসন। তো আপনি দুটোই লিখতে পারেন। আপু আমরা নেক্সট স্লাইডে যেতে পারি। সরি, হ্যাঁ এটা আচ্ছা, তো যেটা আমি একটু আগে বলছিলাম যে ইটস ভেরি ইম্পর্টেন্ট দ্যাট উই ক্লারিফাই আওয়ার ওপিনিয়ন। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে সেকেন্ড বুলেট পয়েন্টে, যে ইউ ক্যান রাইট আই ডিসএগ্রি উইথ ডোনেটিং আ ফিক্সড অ্যামাউন্ট অফ ইনকাম টু চ্যারিটিজ বিকজ ইট শুড বি আ ফ্লেক্সিবল অ্যান্ড কনভিনিয়েন্ট affair. So yeah, definitely আপনি চাইলে কখনো as a candidate don't feel under pressure যে আমাকে always agree করতে হবে। আপনি চাইলে absolutely disagree ও করতে পারেন। এটা হচ্ছে it depends on you. এখানে যেটা বলা আছে, the sentence picks a side and gives two reasons for picking the side: flexibility and convenience. The body paragraphs should further explain why flexibility and convenience is important in this regard. তো আরেকটা ব্যাপার যেটা আমরা করি ইন্ট্রোডাকশনে, আফটার গিভিং দ্য থিসিস স্টেটমেন্ট, আমার পজিশনটা ক্লিয়ার করার পরে আমরা বডি প্যারাগ্রাফে যাওয়ার আগে ইউজুয়ালি আমরা একটা আউটলাইন লিখি। সেটা হচ্ছে সেই আউটলাইনে আমরা বলে দিই যে এই এসেতে আমরা ফার্দার কি ডিসকাস করব। তো এখানে এই যে সেন্টেন্সটা আপনারা দেখতে পাচ্ছেন যে আই ডিসএগ্রি উইথ ডোনেটিং আ ফিক্সড অ্যামাউন্ট অফ ইনকাম টু চ্যারিটিজ বিকজ ইট শুড বি আ ফ্লেক্সিবল অ্যান্ড কনভিনিয়েন্ট অ্যাফেয়ার। তো এখানে কিন্তু অনেকটা ওভারভিউ চলে আসছে, মানে এক্সামিনার বুঝে নেবে যে আপনি হয়তোবা লেটার অন ইন ইয়োর এসে আপনি যে বডি প্যারাগ্রাফ গুলো লিখবেন, সেখানে হয়তো আপনি ফার্স্ট বডি প্যারাগ্রাফে আপনার টপিক সেন্টেন্সটা ফ্লেক্সিবিলিটি নিয়ে থাকবে এবং সেকেন্ড বডি প্যারাগ্রাফে হয়তোবা আপনার টপিক সেন্টেন্সটা কনভিনিয়েন্ট
why is it important that it is convenient, it should be convenient, এটা নিয়ে যেটা optional, but to achieve your complete task response, it's very important যে আপনি introduction এই একটা outline যেন দিয়ে দিতে পারেন, যেন examiner বুঝে যে these are the things to expect later on in the essay. তাহলে যে again আপু যেটা explain করেছিলেন cohesion and coherence, আমাদের coherenceটা ভালো থাকে। আপু যদি কিছু অ্যাড করতে না চান, we can move on to the next slide. জি। So coherence and cohesion, এটা হচ্ছে just like task response এর মতো 1/4 marks carry করে, 25% marks. So coherence and cohesion বলতে আমরা কি বোঝাই? Coherence is flow and cohesion is structure. So you need to maintain a smooth flow from sentence to sentence and from paragraph to paragraph. You can use linking words, transition words to achieve this. So যদি distinguish করতে চাই, তাহলে basically কোহেরেন্সটা হচ্ছে আমার ইন্ট্রোডাকশন টু আমার কনক্লুশন, যে প্যারাগ্রাফ গুলো আছে, যে আইডিয়াস গুলো আমি এখানে ডিসকাস করছি, পুরো জিনিসটা যেন ওভারঅল একটা কম্প্যাক্ট একটা মনে হয় যে কম্প্যাক্ট একটা রাইট আপ, যেখানে আমার আইডিয়া গুলো ক্লিয়ার, well connected, interlinked with each other. এমন যেন না মনে হয় যে হ্যাঁ আমি বডি প্যারাগ্রাফ 1-এ আমি একটা জিনিস ডিসকাস করছি, তারপরে আমি বডি প্যারাগ্রাফ 2-তে গিয়ে যেটা বলছি সেটা আমার ওপিনিয়নকে সাপোর্ট করে না, সেটা হলে কিন্তু আমি কোহেরেন্স লুজ করব। তো আমি যে থিসিস স্টেটমেন্টটা ইন্ট্রোডাকশনে দিয়েছিলাম সেটার সাথে আমার বোথ অফ মাই বডি প্যারাগ্রাফ মাস্ট সিঙ্ক। আবার আমি যখন কনক্লুশনে যাচ্ছি, কনক্লুশনে গিয়ে আমি আমার ইয়েটাকেই, আমার পজিশনটাই আমি আবার রিইনস্টেট করব, আমার ওপিনিয়নটাই আমি আবার রিইনস্টেট করব, তাহলে আমার টোটাল কোহেরেন্সটা খুব ভালো আসছে। সো এই যে এখানে ফ্লোর কথা বলা হচ্ছে, যে টোটাল এসেটা যেন দেখে মনে হয় যে আই ডিড নট গেট কনফিউজড এনিওয়্যার, or I did not confuse the examiner with my thoughts and ideas. My topic sentences are clear and they are very well supported with my examples and reasonings. Third bullet point, the progression in your paragraph should be clear so that readers can easily follow the argument or discussion. Yeah, absolutely. Your body paragraph should be focused on one idea to give the report or essay a logical structure. This is also very important. সেটা হচ্ছে যখন আমরা একটা body paragraph লিখছি, আমার মাথায় অনেক আইডিয়াস চলে আসলে, আমি অনেক কিছু একটা বডি প্যারাগ্রাফে লিখে ফেললাম, তাহলে কিন্তু আমার কোহেরেন্স থাকবে না। ইটস ভেরি ইম্পর্টেন্ট যে একটা বডি প্যারাগ্রাফে একটাই টপিক সেন্টেন্স থাকবে, একটা প্যারাগ্রাফে একটাই সেন্ট্রাল আইডিয়া থাকবে। ওই আইডিয়াটাকে আমি থ্রু আউট দ্য বডি প্যারাগ্রাফ ডিফারেন্ট সাপোর্টিং সেন্টেন্সেস মানে রিজনস এন্ড এক্সাম্পলস দিয়ে আমি ওটাকে এস্টাবলিশ করব। কিন্তু অনেক কিছু আমার যদি মাথায় আসেও অনেক কিছু একটা বডি প্যারাগ্রাফের মধ্যে ইনক্লুড করা যাবে না। সো ইয়া, দ্যাট ইজ কোহেরেন্স। আর কোহেশনের ব্যাপারটা, দিস ইজ অলসো ইম্পর্টেন্ট, যে সেন্টেন্স স্ট্রাকচার গুলো আমরা ইউজ করছি, দিস ইজ ভেরি মাচ রেলেভেন্ট টু কোহেশন। আমার যে সেন্টেন্স গুলো আমি একটার পর একটা লিখে যাচ্ছি, যে কম্বিনেশন অফ কমপ্লেক্স, সিম্পল এন্ড কম্পাউন্ড যে রেঞ্জটা আমি ইউজ করছি, ওটা যেন altogether they must make sense, they should have a very good connection between each other. তো ওই সেন্টেন্স স্ট্রাকচারটা হচ্ছে কোহেশন। আমি একটা কোয়েশ্চেন করি, একজন কোয়েশ্চেন করেছে, আপু রাইটিং পার্টের প্র্যাকটিসের জন্য কি কোনো ফ্রি সাইট আছে যেখানে আনসার এভালুয়েট করে স্কোর করবে? আমি একটু এখানে ইয়ে করি আপু, আমাদের সরি কোয়েশ্চেনটা কি ছিল, রাইটিং এর জন্য কোনো ফ্রি ইয়ে আছে কিনা? হ্যাঁ, আমি এটা আপনার কাছে লিড করতাম যে আপনি সরি আমার ঠান্ডার খুব খারাপ অবস্থা, বাট আমি বলবো যে আপনি কোর্সটা করেন রাইসা আপু। থ্যাংক ইউ তানুবা, বাট যে কোয়েশ্চেনে করেছেন আমি একটু এমনি তো ক্লারিফাই করতে চাচ্ছিলাম আমাদের কোর্সের যে অনেকে কোয়েশ্চেন করছে রেকর্ডেড ক্লাস থাকবে নাকি লাইভ ক্লাস থাকবে। সো আমাদের বেসিক্যালি রেকর্ডেড ক্লাসও থাকবে এবং লাইভ ক্লাসও থাকবে। যাতে লাইভ ক্লাসের সিচুয়েশনটা রাখা হয়েছে যাতে স্টুডেন্টরা ভালো কানেক্ট করতে পারে উইথ দ্য ইনস্ট্রাক্টরস। তো পার্সোনাল একটা কানেকশন বা পার্সোনাল একটা গাইডেন্সের জন্য লাইভ ক্লাসের সিচুয়েশনও মানে সুবিধাও রাখা হয়েছে। এটা বাদেও আমাদের বেসিক্যালি আপনার পরীক্ষা দেওয়ার সিস্টেম থাকবে, 10টা মক টেস্টের মধ্যে থাকবে এবং এখানে আপনি লিসেনিং এর জন্য আপনারা হচ্ছে
সরি, লিসনিং আর রিডিং তো দেওয়াই থাকবে আপনাদের আমাদের কোর্সের সাথে। এখানে রাইটিং এর ক্ষেত্রে আপনি আপনাদের রাইটিংটা মানে ওখানেও আপনারা টেস্ট দিতে পারবেন, এবং টেস্টটা আমাদের এখানে ইনস্ট্রাক্টররা চেক করে আপনাকে একটা ব্যান্ডস করে ফিডব্যাক দিয়ে দিবে যে আপনি কোন কোন জায়গাটা ইমপ্রুভ করা দরকার। তো কোর্সের মধ্যে এটা এমবেডেড থাকছে। আর তাছাড়া হচ্ছে আপনার যে স্পিকিং এর টেস্টটা, স্পিকিং এর ক্ষেত্রে আপনি একটা অ্যাপয়েন্টমেন্ট বানাবেন, অ্যাপয়েন্টমেন্ট করবেন আমাদের কোর্সের এখানে। সেই অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী আপনি আপনার স্পিকিং টেস্টটা দিবেন। সেই স্পিকিং টেস্টটা রেকর্ডেড থাকবে আমাদের কাছে। সেই রেকর্ডিংটা দেখে আমাদের ইনস্ট্রাক্টররা এগেন সেইটা চেক করে আপনাদেরকে ফিডব্যাক দিয়ে একটা ভালো একটা ফিডব্যাক দিবে যে আপনি কিভাবে আপনার কোন ব্যান্ডে আপনার স্কোরটা আসছে। তো এই টেস্ট গুলো দেওয়ার প্রভিশন থাকছে আমাদের একটা কোর্সের ভিতরে। গাইডলাইন, কমপ্লিট গাইডলাইন যেহেতু বলেছি, আমরা টেস্ট দিয়ে নিজের সিচুয়েশনটা অ্যাসেস করারও আপনার সুযোগ থাকবে। লাইভ ক্লাস থেকে আপনি ডিরেক্ট কন্টিনিউয়াস গাইডেন্সও পেতে পারবেন, এবং রেকর্ডেড ক্লাসগুলোর থেকে আপনি স্ট্র্যাটেজি গুলো শিখে ফেলতে পারবেন। তাছাড়াও আমাদের রিসোর্সেসও থাকবে, আমাদের ভোকাবুলারি দেওয়া থাকবে। ভোকাবুলারির বেশ কিছু মানে আমাদের কোর্সের মধ্যেও কিছু এমবেডেড থাকবে, এবং কোর্সের একটা বান্ডল প্যাকেজও আছে উইথ ভোকাব প্র্যাকটিস, যেখানে ওদের পুরো ওয়েবসাইটটাই বা প্রোডাক্টটাই হচ্ছে ভোকাবুলারি শেখা নিয়ে। সেই ভোকাব প্র্যাকটিসের অনেকে যারা সিয়াম শহীদুলকে ফলো করেন, ওর প্রোডাক্টটা সম্পর্কে সবাই জানেন। তো ওই প্রোডাক্টটার সাথে আমাদের একটা বান্ডল প্যাকেজ আছে। আপু, আই এম গেটিং আ স্মল ওয়ার্ক কল, আপনি একটু যদি কোহেরেন্সটা কন্টিনিউ করতেন তাহলে আমি একটু কলটা নিয়ে ব্যাক করছি। আচ্ছা, আমি তাহলে ইয়েটা কন্টিনিউ করছি। কোহেরেন্স আর কোহেশন আমি তো যেটা বলছিলামই। আই থিঙ্ক আপু ইজ ব্যাক। আপু, if you want আপু to সরি, continue. আমার কথা কি লাস্টে শোনা যায়নি? ও আমি 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 বলেছিলাম I got a call, তো সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, সমস্যা নাই। আই থিঙ্ক দ্য ইন্টারনেট ইজ বিং আ লিটল সরি। সো ইন আর এছাড়া যিনি জিজ্ঞেস করছিলেন রাইটিং এর কোনো ফ্রি এরকম ইয়ে আছে কিনা যেখানে আপনি সাবমিট করে একটা ফিডব্যাক পেতে পারবেন, এটা সম্পর্কে আসলে আমার পার্সোনালি ধারণা নেই। তো আমি এটা বলতে পারছি না, কিন্তু আমি জানি আমাদের কোর্সে এই প্রভিশনটা আছে। আর কোহেরেন্স এর কোহেশনটা নিয়ে যদি আমরা ডিসকাশনটা কন্টিনিউ করতে চাই, তো টাস্ক ওয়ানে আমাদের কোহেরেন্স এন্ড কোহেশনের ক্ষেত্রে আমাদের যে স্ট্রাকচারটা আছে, এক একটা প্যারাগ্রাফের ক্ষেত্রে আমাদের একটা সিঙ্গেল প্যাটার্ন ফলো করা উচিত। একটা প্যাটার্নে এক একটা প্যারাগ্রাফে আপনি যদি কম্প্যারিজন করেন, সেটা কম্প্যারিজনটা করবেন একটা সেপারেট প্যারাগ্রাফে। আপনি কিছু অ্যাপ্রোপ্রিয়েট লিঙ্কিং ওয়ার্ড ব্যবহার করতে পারেন কম্প্যারিজন করার ক্ষেত্রে, সেটা হচ্ছে ইন কন্ট্রাস্ট, অন দি আদার হ্যান্ড, ইন কম্প্যারিজন টু বা কম্পেয়ার টু, নানদালেস, এই শব্দগুলো বা ফ্রেজ গুলো ব্যবহার করলে আপনি একটা কম্প্যারিজন যে করছেন এই কথাটা কিন্তু ক্লিয়ারলি আপনার লেখায় বোঝা যাবে। তো আপনি বিভিন্ন লিঙ্কিং ডিভাইসেস এভাবে শিখে এগুলোকে অ্যাপ্রোপ্রিয়েটলি ইউজ করলে আপনার কোহেরেন্স এন্ড কোহেশনের পয়েন্টটা একটা ভালো মার্ক আপনি পেতে পারেন। ওকে, সো কোহেরেন্স কোহেশনের কিছু কুইক টিপ হচ্ছে আপনি ওভার ইউজ করবেন না লিঙ্কিং ডিভাইসেস, যেমন অলসো, সো, মানে বারবার একই সেন্টেন্সে মাল্টিপল লিঙ্কিং ডিভাইস বারবার ইউজ করলে আপনার কিন্তু খুবই রিডান্ডেন্ট শোনাবে কথাটা। এছাড়া আপনি অ্যাভয়েড করবেন সেন্টেন্স গুলোকে অ্যান্ড, বাট, সো দিয়ে শুরু করার ক্ষেত্রে। এগুলো ইনফর্মাল লিঙ্কিং ওয়ার্ড, এগুলো দিয়ে সেন্টেন্স শুরু করাটা ইজ নট আ গুড আইডিয়া। আপনি প্ল্যান করবেন লজিক্যাল স্ট্রাকচার, মানে লেখাটা শুরু করার আগে কোন প্যারাগ্রাফে আপনি সামারাইজ করবেন, কোন প্যারাগ্রাফে আপনি কম্প্যারিজনস করবেন, সেটা আপনি আগেই ডিসাইড করে রাখবেন। স্ক্যাটার্ড আইডিয়া হয়ে থাকলে আপনার লেখাটাও স্ক্যাটার্ড হবে, এবং সেখানে আপনি কোহেরেন্স এন্ড কোহেশনে আপনি কিন্তু মার্ক হারাতে পারবেন। আপনি কোয়েশ্চেন টাইপ গুলো রিসার্চ করে দেখতে পারেন, বা আমাদের কোর্সে যেমন আমি সবগুলো কোয়েশ্চেন টাইপ বা সবগুলো এসে টাইপ নিয়ে ডিসকাশন করেছি। সেটা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এসে হতে পারে, প্রবলেম সলিউশন এসে হতে পারে, আপনার কম্প্যারিজন এসে হতে পারে, আর্গুমেন্টেটিভ হতে পারে। তো সবগুলো কোয়েশ্চেন টাইপ বা এসে টাইপ কি আপনি দেখে যেতে পারেন, এবং স্পেসিফিক স্ট্রাকচার গুলো আগের থেকেই প্ল্যান করে রাখতে পারেন। টাস্ক ওয়ানে অ্যাটলিস্ট 3টা প্যারাগ্রাফ এবং টাস্ক 2 তে অ্যাটলিস্ট 4টা প্যারাগ্রাফ লেখা উচিত। আপনার একটা থিসিস স্টেটমেন্ট লিখতে হবে ইন টাস্ক 2,
সেটার ক্ষেত্রে আপনার থিসিস স্টেটমেন্ট কিভাবে লিখতে হবে এটা প্রিপারেশন নেওয়া উচিত। বডি প্যারাগ্রাফ গুলো টপিক সেন্টেন্স দিয়ে শুরু করা উচিত। আচ্ছা, লেক্সিক্যাল রিসোর্সে চলে আসি। আমাদের ভোকাবুলারি, লেক্সিক্যাল রিসোর্স হচ্ছে বেসিক্যালি ভোকাবুলারি ইউজটা। আপনার ভোকাবুলারি কিন্তু আপনার ভোকাবুলারি রেঞ্জটা আপনি কিভাবে ডিসপ্লে করছেন এটা আপনার রাইটিং একটা ভালো পয়েন্ট রাখে। আপনার সিনোনিম অ্যাপ্রোপ্রিয়েটলি ইউজ করতে হবে। থিসিস স্টেটমেন্টের এক এক জায়গায় আপনার কি করতে হবে, কোয়েশ্চেনটাকে একটু প্যারাফ্রেজ করে লিখতে হবে। সেক্ষেত্রে কিন্তু আপনার সিনোনিমের ব্যবহারটা বেশ ইম্পর্টেন্ট। সো আপনি অ্যাপ্রোপ্রিয়েটলি সিনোনিম ইউজ করতে জানতে হবে টু অ্যাচিভ এ গুড স্কোর। আপনার একটা 7 or above ব্যান্ড পেতে হলে কিন্তু কিছু মানে যে এমন শব্দ ইউজ করতে হবে যেগুলো একটু লেস কমন, খুব বেশি কম, মানে এমন না যে আপনি কমন শব্দ ইউজ করতে পারবেন না, অবশ্যই ইউজ করতে পারবেন, কিন্তু আপনার রেঞ্জ অফ ভোকাবুলারিটা এক্সপ্রেস করার জন্য আপনার কিছু অ্যাডভান্সড ভোকাবুলারি বা অ্যাডভান্সড কিছু সিনোনিম অফ কমন ওয়ার্ডস ইউজ করতে হবে। যেমন গুড বোঝাতে আপনি শুধু গুড না ইউজ করে আপনি এখানে স্প্লেন্ডিড ইউজ করতে পারেন, ডিপেন্ডিং অন দ্য কনটেক্সট। তো এরকম কিছু ইউনিক বা একটু ভালো লেভেলের ভোকাবুলারি যদি আপনি হায়ার ক্লাস অফ ভোকাবুলারি ইউজ করেন তাহলে আপনার ভোকাবুলারি রেঞ্জটা বেড়ে আপনি লেক্সিক্যাল রিসোর্সে ভালো মার্ক পেতে পারেন। সেম ওয়ার্ড বারবার রিপিট করা থেকে একটু বিরত থাকবেন, সেটা রিডান্ডেন্ট শোনায়। স্পেলিংটা নিয়ে আপু যেটা আবার তানু আপু বলেছেন, এরকম স্পেলিংটা নিয়ে একটু কেয়ারফুল থাকতে হবে। সিনোনিমের ওভার ইউজ, একটা শব্দ শিখেছেন আপনি যদি সব জায়গায় এখন স্প্লেন্ডিড ইউজ করে যেতে থাকেন তাহলে কিন্তু সেই ওভার ইউজটার ক্ষেত্রে আপনি লেক্সিক্যাল রিসোর্সে কম মার্কস পাবেন। আপনি যদি একটা ওয়ার্ডের মিনিং নিয়ে কনফিউজ থাকেন সেটা ইউজ না করাটাই ভালো। জাস্ট বিকজ আপনি কঠিন শব্দ কোথাও এক জায়গায় দেখেছেন সেটা ইউজ করে ফেলতে চাচ্ছেন, এটা না করাটাই ভালো। ব্লাইন্ডলি সিনোনিম মেমোরাইজ করবেন না, শব্দ অর্থের মতো এভাবে ছক করে করে মেমোরাইজ করাচ্ছে। কনটেক্সচুয়ালি শিখবেন, মানে প্রোডাক্টিভলি শিখবেন, যেটা আমি মিন করি যে বাক্যে কিভাবে ব্যবহার করবেন সেই জিনিসটা সহ শিখবেন। তাহলে কিন্তু শব্দটা আপনি কিভাবে একটা বাক্যে ব্যবহার করতে পারেন সেই জিনিসটা আপনি জানতে পারবেন এবং ব্যবহারটা আপনি করতে পারবেন। তো ভেকেন্ট এন্ড এমটি কিন্তু একই জিনিস বোঝায়, কিন্তু আমরা ভেকেন্ট বটল বলি না, মানে ইউজুয়ালি আমরা ভেকেন্ট বটল বলি না বা এমটি পোস্ট বলি না। হ্যাঁ, তো আমরা মানে যে জায়গাটায় মানে বটলের ক্ষেত্রে বলতে গেলে আমরা বটল খালি এটা বোঝাতে এমটি বটল ইউজ করি। তো ধরেন এই ধরনের বিভিন্ন কন্টেক্সচুয়াল শব্দ ইউজ আছে। এভাবে যখনই শব্দের ইউজটা শিখবেন সেটা কন্টেক্সচুয়ালি শেখার চেষ্টা করবেন, স্পেলিং মিস্টেক অ্যাভয়েড করার চেষ্টা করবেন। আর রেগুলারলি যে কোনো ইংলিশ নিউজ পেপার বা বইপত্র পড়াটা ইজ আ ভেরি গুড টিপ, ভেরি জেনারেল টিপ। আপনার মনেই হতে পারে আপু বই পড়তে হলে আমি কোর্স কেন করতেছি, কিন্তু আমি একটা কোর্সের মাধ্যমে কিন্তু আপনাকে দুনিয়ার সব শব্দ আপনার মাথায় ব্রেনে ঢুকাই দিতে পারবো না। So we have our resources যেখানে আপনারা vocabulary খুব স্মুথলি শিখতে পারবেন। Sorry guys. Anyway, so আমাদের রিসোর্স আছে যেখানে আপনি টপিক ওয়াইজ ভোকাবুলারি শিখতে পারবেন, কিন্তু সেই রিসোর্স বাদেও আপনি যদি নিজে থেকে আপনার ভোকাবুলারি বা লেক্সিক্যাল রিসোর্সের আপনার ভান্ডারটা আপনি বাড়াতে চান তাহলে অবশ্যই রিডিং নিউজ পেপার্স বা নিজের থেকে কোনো কন্টেন্ট পড়াটা ইজ এ গুড আইডিয়া। সো আমরা একটা এক্সাম্পল দেখি অফ সিনোনিম ওভারইউজ। অরিজিনাল সেন্টেন্সটা হচ্ছে দ্য গভর্নমেন্ট শুড ইমপ্লিমেন্ট স্ট্রিক্ট রেগুলেশন to reduce pollution. Synonym overuse হচ্ছে the administration must enforce stringent rules to suppress contamination. এই বাক্যটা দিয়ে কিন্তু আপনি কিছুই বুঝতে পারছেন না, কারণ এতটা কঠিন সিনোনিমের ওভারইউজ করা হয়ে গেছে যে শব্দের যে বা বাক্যের যে অর্থ সেটাই হারিয়ে গেছে। So excessive use of synonyms made the sentence confusing and unnatural. Good use of synonyms should look like this. The government should establish effective laws to control pollution. So আমরা স্ট্রিক্ট রেগুলেশনের জায়গায় এফেক্টিভ লস বলেছি, সিনোনিম ব্যবহার করেছি কি করতে, টু রিডিউস পলিউশন বলেছি, আমরা এখানে টু কন্ট্রোল পলিউশন বলেছি। সো এভাবে আমরা অ্যাপ্রোপ্রিয়েটলি ইউজ করতে পারি। গ্রামাটিক্যাল রেঞ্জের যে পয়েন্টটা সেটা হচ্ছে আপনার রাইটিং এ there should be a mix of simple, complex and compound sentences. সিম্পল সেন্টেন্স হচ্ছে জাস্ট দ্য ওয়ে ইট সাউন্ডস, একটা মেইন সাবজেক্ট থাকবে এন্ড একটাই মানে একটা আপনি নট গোয়িং টু মাচ ইনটু দ্য গ্রামার অফ ইট, বেসিক্যালি একটা কমপ্লিট থট আপনার একটা বাক্যের মাধ্যমে এক্সপ্রেস হবে। কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে যেখানে একটা ডিপেন্ডেন্ট একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে, মানে সেন্টেন্সের একটা পার্ট থাকবে যেটা একা একা কোনো সেন্স মেক করতে পারে না, আরেকটা পার্ট থাকবে যেটা একা একা সেন্টেন্স মেক করতে পারে। এই দুটোকে একসাথে রিলেট করে আপনি একটা সেন্টেন্স বানালে একটা কমপ্লেক্স সেন্টেন্স হয়। কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে একের অধিক এমন বাক্য, ছোট ছোট বাক্য থাকবে যেগুলো একা একাই সেন্টেন্স মানে সেন্স মেক করতে পারে বা মাল্টিপল ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে। হ্যাঁ, তো
এই হচ্ছে সিম্পল, কমপ্লেক্স এন্ড কম্পাউন্ড সেন্টেন্সের একটা জাস্ট ওভারঅল ধারণা। আপনার গ্রামাটিক্যাল রেঞ্জ ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান অ্যাকুরেসি, এটা আমি একটু আগেও বলেছি রাইটিং এর ক্ষেত্রে। আপনি মাল্টিপল সেন্টেন্স স্ট্রাকচার অ্যাটেম্প্ট নেওয়া উচিত, ইভেন ইফ দে আর নট 100% অ্যাকুরেট। অবভিয়াসলি ইটস বেটার টু বি 100% অ্যাকুরেট, বাট ইভেন ইফ ইউ মেক আ ফিউ গ্রামাটিক্যাল এরার্স, আপনি স্টিল 7 or above পেতে পারেন যদি আপনি অ্যাপ্রোপ্রিয়েট গ্রামাটিক্যাল রেঞ্জটা ডিসপ্লে করতে পারেন। আর আপনার একই গ্রামার স্ট্রাকচার 3টা সেন্টেন্সে একটানা ইউজ করা উচিত না, অর্থাৎ 3টা টানা সিম্পল সেন্টেন্স লিখে গেলে কিন্তু আপনি গ্রামাটিক্যাল রেঞ্জে আপনি মার্ক হারিয়ে ফেলবেন। সো আপনি বিভিন্ন সেন্টেন্স টাইপ নিয়ে রিসার্চ করে সেন্টেন্স মেকিংটা শিখতে পারেন। সিমলেস ইউজ অফ কমপ্লেক্স সেন্টেন্স স্ট্রাকচার। কমপ্লেক্স সেন্টেন্স স্ট্রাকচার ইনফর্মালি বলে রাখি, কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট সেন্টেন্স টাইপ ইন ইউর আইএলটিএস রাইটিং। এই সেন্টেন্স টাইপটা বেশি ব্যবহার করতে পারলে আপনি আসলে ভালো মার্কস পেতে পারবেন। কিন্তু ওভার কমপ্লিকেট বা মানে প্রত্যেকটা সেন্টেন্স টাইপ বলে কমপ্লেক্স সেন্টেন্স হলে কিন্তু আপনার লেখার যে মাধুর্যটা সেটা হারিয়ে যাবে। সো ওভার কমপ্লিকেট করার থেকে অ্যাভয়েড করবেন। আপনি একটু সিম্পল সেন্টেন্স ইউজ করতে পারবেন মাঝে মাঝে, জাস্ট একই মানে সিম্পল সেন্টেন্স বারবার টানা ইউজ করাটা অ্যাভয়েড করে যাবেন। আর সেন্টেন্সটা একটু ন্যাচারাল শোনায়, খুব বেশি ওই যে যেরকম সিনোনিম ওভার ইউজের মধ্যে দিয়ে আমরা গ্রামাটিক্যাল রেঞ্জটা ডিসপ্লে যাতে না করি। ইন সামারি আপনি বিভিন্ন গ্রামাটিক্যাল স্ট্রাকচারটা জেনে আপনার ন্যাচারাল ভাবে আপনার থটটা কনভে করাটা একটা ভালো আইডিয়া। আর ফার্দার কিছু টিপ হবে, পে অ্যাটেনশন টু টেন্স, প্রেপোজিশনস এন্ড সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। হ্যাঁ, গ্রামারের ক্ষেত্রে পার্টিকুলারলি এই 3টা খুব ইম্পর্টেন্ট। কোন টেন্সটা ইউজ করবেন, যেহেতু আপনার অনেক কথা রিলেট করে, পাস্টের কথা রিলেট করে ফিউচারের কথা বলতে হতে পারে, সো টেন্সের স্ট্রাকচারটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট। প্রেপোজিশনটা আপনি ইনের জায়গায় যাতে অ্যাট ইউজ না করে বসেন সেগুলো একটু ইম্পর্টেন্ট, এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা মেইনলি আপনার ফার্স্ট পারসন সাবজেক্ট থাকলে আপনার ভার্বটাও যাতে সেটাই হয়, সেটা যাতে থার্ড পারসন মানে ভার্ব না হয়ে যায়। কিছু মাইনর এরর আপনি করতেই পারেন, কিন্তু ফ্রিকোয়েন্ট মিস্টেকস গুলো একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন। পাংচুয়েশনটাও বেশ ইম্পর্টেন্ট, যে জায়গাটায় কমা বসবে সেই জায়গাটা একটু কমা ইউজ করাটা একটা ভালো আইডিয়া। রিমেম্বার টু পাংচুয়েট when you use linking devices or write complex or compound sentences. যখন কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্স ইউজ করছেন তখন আপনার ইদার লিঙ্কিং ওয়ার্ড লাগবে বা আপনার পাংচুয়েশনটা সেখানে কমা দিয়ে পজটা বোঝাতে হবে। তো তানুবা, ওভার টু ইউ, আপনি যদি স্পিকিংটা নিয়ে একটু কিছু বলতে চান। আপু, আমি আপনার কথাটা শুনতে পাইনি, আরেকবার যদি বলতেন। সরি আপু, মানে স্পিকিংটা নিয়ে কি আপনি আলোচনা করতে চাচ্ছেন কিনা? হ্যাঁ হ্যাঁ, শিওর, ওকে। স্লাইডটা কি আপনি ইয়ে করবেন আপু? হ্যাঁ, আমি তাহলে স্টপ করি, আপনি শেয়ার করেন। আচ্ছা, ঠিক আছে, জাস্ট আ মোমেন্ট। চ্যাটে মনে হয় অনেকগুলো কোয়েশ্চেন পেয়ে গেছি। হ্যাঁ, আপু চাইলে মিনওয়াইল কোয়েশ্চেন অ্যাটেন্ড করতে পারেন। Could you please suggest some books and study materials to do better in reading and writing section? এটা হচ্ছে আপু স্টাডি মেটেরিয়ালস, আমি বলবো আমি ছোটবেলায় ফিকশনাল বই অনেক পড়তাম, সো আমি ফিকশনাল বই থেকে ভালো ভোকাবুলারির মানে গাইডেন্স পেয়েছি। সো আপনি ফিকশন এনজয় করলে ফিকশন পড়তে পারেন, না হলে আপনি নন ফিকশনও পড়তে পারেন। আর নন ফিকশন বইয়ের মধ্যে বেশ কিছু বই আছে দেখবেন এখন মানে অহরহ পাওয়া যায়, অনলাইনে পিডিএফ ভার্সনসও পাওয়া যায়। আর স্টাডি মেটেরিয়ালস বলতে আসলে ডিপেন্ডিং অন আমার মানে আমি যেমন স্ট্যাটিস্টিক্স পড়াশোনা করেছি, আমার নিজেরই অনেক স্টাডি মেটেরিয়ালস ছিল যেগুলো পড়ে, বা ইকনের বেশ কিছু কোর্সেস পড়তে গিয়ে আমার আসলে দেখা গেছে মানে সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে অনেক ড্যাবল করা হয়েছে। তো এটা এন্টায়ারলি ডিপেন্ডস অন ইউ। আপনি যদি পার্টিকুলার রেকমেন্ডেশন চান আমার কাছে, তাহলে আই ক্যান রেকমেন্ড সাম ফিকশনাল বুকস টু ইউ। হ্যাঁ, আমি অনেক হ্যারি পটার পড়তাম, তারপরে এছাড়াও পার্সি জ্যাকসন পড়তাম, তারপরে অ্যাগাথা ক্রিস্টি পড়তাম অনেক। তো এরকম আপনি যদি বই পড়া এনজয় করে থাকেন তাহলে there are countless options. আসলে আপনি you can just start with one and then see what you enjoy. আপু, তানু আপু, if you're ready তাহলে we can go ahead. হ্যাঁ, ঠিক আছে। তো আমরা যেটা দেখতে পাচ্ছি ব্যান্ড ডেসক্রিপ্টরস স্পিকিং এর, আমি শুরুতেই বলে নেই আমাদের রাইটিং এ যেরকম 4টা ক্রাইটেরিয়া আছে যেটার উপরে আমাদের মার্কিংটা হয়, স্পিকিং এও সেম আমাদের 4টা ক্রাইটেরিয়া আছে যেটার উপরে আমাদের মার্কিংটা হয়। সিমিলারলি এটাতেও ইচ এন্ড এভরি ক্রাইটেরিয়া ক্যারিজ 25% of the marks,
যেমন ফ্লুয়েন্সি এন্ড কোহেরেন্স আমার 1/4 মার্ক ক্যারি করবে, লেক্সিক্যাল রিসোর্স 1/4 মার্ক ক্যারি করবে, grammatical range and accuracy 1/4 mark carry করবে, pronunciation 1/4 mark carry করবে। এখানে we already heard about lexical resource যেটা vocabulary, grammatical range and accuracy, যেখানে আমাদের complex sentences এর correct grammar use করার ব্যাপারটা writing এর সাথে it's pretty much the same। শুধু স্পিকিং এ যেটা চেঞ্জ এসেছে সেটা হচ্ছে fluency and coherence, it's one of the criteria, আর pronunciation is another criteria। আমি শুরুতেই একটা কথা বলে নিতে চাই, যেটা হচ্ছে অনেকেই মনে করে ফ্লুয়েন্সি মানে হচ্ছে আমাদের খুব ফাস্ট কথা বলতে হবে, বা ফ্লুয়েন্সি মানে হচ্ছে যে আমাদের অনেক গড়গড়ায় কথা বলে যেতে হবে। ব্যাপারটা আসলে এরকম না। ফ্লুয়েন্সি বলতে আইএলটিএস স্পিকিং এ যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে আপনি যখন আপনাকে যে কোয়েশ্চেন গুলো করা হবে, আপনি যখন আনসার গুলো দিচ্ছেন, সেই আনসার গুলো যেন আপনি দিয়ে যেতে পারেন। আনসার গুলোর মধ্যে যেন আপনার এমন না হয় যে আপনি you don't know how to express yourself, বা you don't মানে you are not comfortable expressing yourself, আপনি যথেষ্ট ভালোভাবে আর্টিকুলেট করতে পারছেন না আপনি কি বলতে চাচ্ছেন, সেই ব্যাপারটাকে এখানে ফ্লুয়েন্সি বলা হচ্ছে। আর আপনি যে কথাগুলো বলছেন they must be well connected to each other, otherwise coherence আপনি লুজ করে ফেলবেন। আর আরেকটা ব্যাপার আমি ক্লিয়ার করবো যে প্রোনাউন্সিয়েশন, কিন্তু প্রোনাউন্সিয়েশনের সাথে আমি এটা খুব কমন একটা কোয়েশ্চেন ফেস করি ফ্রম মাই স্টুডেন্টস, যে অনেকে মনে করে প্রোনাউন্সিয়েশন বলতে কি আমাকে ডু আই হ্যাভ টু হ্যাভ আ সার্টেন অ্যাকসেন্ট? নো, নট নেসেসারিলি। প্রোনাউন্সিয়েশন বলতে প্রোনাউন্সিয়েশনই বোঝানো হয়েছে যে আপনার যে ওয়ার্ড গুলো আপনি প্রোনাউন্স করছেন দে মাস্ট বি কারেক্টলি প্রোনাউন্সড, রং প্রোনাউন্স করা যাবে, but that doesn't necessarily mean যে আপনাকে কোনো একটা অ্যাকসেন্ট ফলো করতে হবে, not necessary। আচ্ছা, তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি আমাদের সামনে যে আমি ব্যান্ড 7টা একটু ডিসকাস করি। ব্যান্ড 7 যদি আপনারা দেখেন, এখানে ফ্লুয়েন্সি এন্ড কোহেরেন্স এর ব্যাপারে তো কিছু কথা বলাই আছে, যে আপনাকে speaks at length without noticeable effort or loss of coherence। কথা বলার সময় আপনাকে যেন মনে না হয় যে আপনি খুব কষ্ট হচ্ছে, বা মানে আটকে যাচ্ছেন, বা স্টামার করছেন, বা জানেন না কি বলতে চাচ্ছেন, এটা থাকা যাবে না। আপনার কথাটার মধ্যে একটা সুন্দর ফ্লো থাকতে হবে, ওটাই হচ্ছে ফ্লুয়েন্সি। আর একটা যেটা লস অফ কোহেরেন্স, মনে যেন না হয় যে আপনি কি বলছিলেন তার মধ্যে আপনি আরেকটা কিছু বলা শুরু করলেন, আপনি হারিয়ে গেছেন বা মিলিয়ে ফেলেছেন, সেটা হওয়া যাবে না। আমাদের একটু ভালো একটা স্ট্রাকচার মেনটেন করতে হবে কথার মাঝখানে। আরো বলা আছে যে ল্যাঙ্গুয়েজ রিলেটেড হেজিটেশন at times may demonstrate language related hesitation at times not আপনি চাইলে কোনো কথা যদি আপনার এমন হয়েছে যে রিপিট হয়ে গেল, that is acceptable to an extent, বা আপনি নিজেকে নিজে সেলফ কারেকশনও এখানে acceptable। আপনি যদি কোনো কিছু ভুল বলে ফেলেছেন, আপনি আবার সেটা কারেক্ট করে নিলেন, এটাও this is also acceptable, এটাতেও আপনার খুব একটা সমস্যা হবে না। লেক্সিক্যাল রিসোর্স যেটা আমরা বুঝি যে ভোকাবুলারি, আমার যে লেক্সিক্যাল এখানে আমি একটা জিনিস দেখাতে চাই, সেটা হচ্ছে লেস কমন ইডিওম্যাটিক use less common and idiomatic vocabulary and show some awareness of style and collocation with some inappropriate choices। মানে বেসিক্যালি এখানে যেটা বলতে চাচ্ছে যে আপনি যে ওয়ার্ড গুলো ইউজ করবেন, আপনাকে ব্যান্ড 7ও যদি আপনার টার্গেট থাকে, ইটস ইম্পর্টেন্ট যে আপনি ওখানে কিছু লেস কমন ভোকাবুলারি, লেস কমন ইডিওম্যাটিক ভোকাবুলারি, সাম ইডিয়মস, সাম ফ্রেজাল ভার্বস আপনি ইউজ করছেন, এবং আপনি আপনার যে সেন্স অফ কলোকেশন, আপু যেটা বলছিল যে আমরা যখন বটল বলি, বটলের সাথে আমরা ভেকেন্ট বলি না, যখন পোস্টের কথা বলি, পোস্টের সাথে আমরা এমটি বলি না, আমরা ভেকেন্ট পোস্ট বলতে পারি, এমটি বটল বলতে পারি। তো কোন ওয়ার্ডটার পাশে কোন ওয়ার্ডটা আদৌ যায়, এই সেন্সটাই হচ্ছে সেন্স অফ কলোকেশন। যেটা আমি মনে করি যে আপনি আপনার সেন্স অফ মানে আপনি যদি কলোকেশন ভালো করতে চান, ইন দ্যাট কেস ইউ মাস্ট ডু আ সার্টেন অ্যামাউন্ট অফ রিডিং করলে আমরা ওখান থেকে বুঝতে পারি যে কিভাবে ওয়ার্ড গুলো একটা পাশে একটা কোন ধরনের ওয়ার্ড সাউন্ডস কারেক্ট, ওখান থেকে একটা আইডিয়া আমরা চাইলে নিয়ে নিতে পারবো। তো এই জিনিসটা ফর লেক্সিক্যাল রিসোর্স আপনাকে মাথায় রাখতে হবে যে ইটস ইম্পর্টেন্ট। লাস্ট পয়েন্ট যেটা বলেছে যে ইউজ প্যারাফ্রেজ ইফেক্টিভলি। অনেক কোয়েশ্চেনের আনসার দিতে গেলে আপনার মনে হবে যে এক্সামিনার যে কোয়েশ্চেনটা করেছে আই হ্যাভ টু মানে থাকে না যে আমরা ওই ব্যাপারটাকে একটু রিপিট করে বললাম, তো ওই রিপিটটা করতে গিয়ে আমার আনসারের ভিতরে আমি যদি একই কথা একই শব্দ ব্যবহার করে ফেলি, তাহলে আমি ব্যান্ড 7 তুলতে পারবো না। ইটস ইম্পর্টেন্ট যে আমি যদি ওই কোয়েশ্চেনের কিছু পার্ট যদি আমি কভার করতে চাই উইদিন মাই আনসার, আমি যেন
ওই কোয়েশ্চেনের পার্টটাকে প্যারাফ্রেজ করে বলতে পারি, মানে ওই এক কথাটা আমি যেন অন্য ওয়ার্ডস ইউজ করে বলতে পারি। আমি 7টা ডিসকাস করছি আর কি। গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসিতে সেম, আমার যে সেন্টেন্স গুলো থাকবে সেন্টেন্স গুলোর মধ্যে একটা কম্বিনেশন থাকাটা খুব ইম্পর্টেন্ট, আমার যেন কমপ্লেক্স স্ট্রাকচারও ওখানে থাকে। ইট শুডন্ট বি লাইক সবগুলো কথা আমি যদি একটু ইন্টারাপ্ট করি আপনাকে, আমরা একটু ইয়ে করি, মানে মুভ অন করি, কারণ আমাদের মধ্যে মানে অনেকে পার্টিসিপেন্ট যে আসলে নামাজ দিয়ে দিচ্ছে, আজান দিয়ে দিচ্ছে, রাইট রাইট অনেকে মনে হয় মুভ অন গিয়ে করবে, তো আমরা মনে হয় এই পার্টটা একটু শর্টেন করে দিই। হ্যাঁ ঠিক আছে, আই থিঙ্ক এই পার্টটা আমরা ক্লিয়ার হয়ে গেছি অলরেডি, যে আমাদের এই কয়েকটা জিনিসই টেক কেয়ার করতে হবে। মুভিং অন, আমরা এখানে এখানে তো দেখাই যাচ্ছে যে আমরা IELTS স্পিকিং টেস্টে there are 3 parts, part 1, part 2, part 3. আমি জাস্ট ব্রিফলি বলে যাব। পার্ট 1 এ আপনাকে কিছু বেসিক কোশ্চেন করা হবে, খুবই সিম্পল। পার্ট 2 তে আপনাকে কিউ কার্ড দেওয়া হবে, যেখানে একটা পার্টিকুলার টাইম টু টেক দ্য প্রিপারেশন, তারপর 2 minutes you are expected to talk on that particular topic for 2 minutes. পার্ট 3 কে ফার্দার কোশ্চেন্স বা ডিসকাশন কোশ্চেন্স বলা হয়, তো যেগুলো একটু বেশি কমপ্লিকেটেড, মানে একটু কমপ্লিকেটেড হবে কম্পেয়ার্ড টু পার্ট 1। তো টোটাল 3টা পার্টস থাকবে। আর অলরেডি তো আমি ইয়াটা ডিসকাস করেছি, যে ফ্লুয়েন্সি, লেক্সিক্যাল রিসোর্স, গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি এন্ড প্রোনাউন্সিয়েশন, এগুলো হচ্ছে আমাদের স্কোরিং ক্রাইটেরিয়া। আচ্ছা, সবগুলো 25% মার্কস ক্যারি করবে এবং এভারেজটা এভাবে আসবে। এখানে ক্যালকুলেশনটা দেখানো আছে যে ফ্লুয়েন্সিতে যদি আপনার 7 আসে, লেক্সিক্যাল রিসোর্সে 8 আসে, গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসিতে 7 আসে, প্রোনাউন্সিয়েশনে 8, দেন টোটাল মার্কিংটা আসবে এভাবে। টোটাল এই 4টা মার্কসকে অ্যাড করে 4 দিয়ে ডিভাইড করে এভারেজ 7.5, মানে আপনি তাহলে টোটাল স্পিকিং এ আপনার ব্যান্ড স্কোরটা আসলো 7.5। আচ্ছা, এটা তো বলাই আছে, ইউ উইল বি স্কোরড সিমিলারলি ইন দ্য ফলোইং 2 পার্টস। তারপরে ওই 3টা পার্ট, যেটা আমার ওই পার্ট 1, পার্ট 2, পার্ট 3, যেই 3টাতে আমার যেই ব্যান্ড স্কোর এসেছে, ওই 3টাকে আবার সেম ভাবে এভারেজ করা হবে। 3টা অ্যাড করে 3 দিয়ে আমি ডিভাইড করে দিলাম। যদি আমার মার্কস এরকম আসে 6.8, তো এটাকে রাউন্ড করা হবে, তো নিয়ারেস্ট রাউন্ড হবে। যেমন আমার যদি 6.4 হয়, আমার ব্যান্ড স্কোর আসবে 6.5, 6.8 এসেছে, আমার ব্যান্ড স্কোর আসবে 7। নিয়ারেস্ট নাম্বারে এটাকে রাউন্ডেড করা হবে। ওকে, ফ্লুয়েন্সি নিয়ে এখানে কিছু টিপস আছে, যেমন বলা আছে যে ইউ শুড নট হেজিটেট অর সেলফ কারেক্ট ফ্রিকোয়েন্টলি। ডেফিনেটলি হেজিটেশন থাকলে তো ফ্লুয়েন্সি থাকবে না। খুব বেশি পজ করে চিন্তা করা আসলে ঠিক না। ফিলার্স আমি ইউজ করতে পারি, বাট উই শুডন্ট বি টেকিং টু লং এন্ড থিঙ্কিং অ্যাবাউট আ পার্টিকুলার কোয়েশ্চেন বিফোর আনসারিং। লিঙ্কিং ডিভাইসেস ডেফিনেটলি ইউজ করা উচিত, যেমন রাইটিং এও আমরা করি তেমন স্পিকিং এও করা উচিত। প্র্যাকটিসের জন্য আমরা এটা, আমি জানি না হাউ মেনি পিপল উইল বি কমফোর্টেবল প্র্যাকটিসিং ইন ফ্রন্ট অফ দ্য মিরর, বাট যদি আপনি এটা আপনার উপর ডিপেন্ড করবে আসলে। আপনি চাইলে আপনার ফ্যামিলিতে বা আপনার বাসায় রিলেটিভ বা ফ্রেন্ডস এর সাথে, কলিগস এর সাথে প্র্যাকটিস করতে পারেন, বা আপনি নিজে নিজে যদি মনে করেন ইউ আর মোর কমফোর্টেবল, মিররের সামনে বসে আপনি প্র্যাকটিস করতে পারেন। ইটস আপ টু ইউ। ডু নট স্পিক টু ফাস্ট, যেমন আমি এখন অনেক ফাস্ট কথা বলছি বিকজ অফ টাইম কনস্ট্রেন্ট। আপনি এরকম অতিরিক্ত ফাস্ট কথা বলবেন না। at ease থাকাটা অনেক ইম্পর্টেন্ট। অলওয়েজ রিমেম্বার, স্পিকিং টেস্ট যখন দিচ্ছেন, ইউ শুড নট লুক নার্ভাস, ইউ শুড নট লুক রোবোটিক। আপনি ন্যাচারালি, যেভাবে আমরা কথা বলি, ন্যাচারালি নিজেকে এক্সামিনারের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করবেন। এক্সামিনার এটাই দেখবে যে আপনি কতটা কমফোর্টেবল ইউজিং ইংলিশ অ্যাজ আ ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজটা ইউজ করার সময় আপনি কতটা কমফোর্টেবল ফিল করেন, এটাই ইম্পর্টেন্ট। সো ট্রাই টু ডু দ্যাট। ডু নট মেমোরাইজ আনসার্স, ডেফিনেটলি ডু নট মেমোরাইজ আনসার্স, বিকজ বোঝা যায় যে আপনি ন্যাচারালি আনসারটা দিচ্ছেন নাকি আপনি টোটস্থ মুখস্থ করে কিছু একটা বলছেন। সো ইয়া, lexical resources ক্ষেত্রে এখানে তো I think I did discuss few of the things, but try not to use informal words and phrases. Definitely, after all, you are sitting a test, তো এখানে তো informal words use করা উচিত না। synonyms use করতে হবে। overuse ব্যাপারটা রাইটিং ও যেমন আছে, স্পিকিং ও তেমন আছে। একটা ওয়ার্ড বারবার ইউজ করলে তো সমস্যা। অতিরিক্ত ফিলার ইউজ করবেন না, যেমন লাইক, সো, ওয়েল, এগুলো যেমন অতিরিক্ত কোনটাই এক্সট্রিম করা যাবে না, একটা লিমিটেশনের মধ্যে করতে হবে।
try to bring variation, যেমন আমি চেষ্টা করবো less common word use করতে, তাই বলে এমন কোনো word use করবো না যেটা আমার context এর সাথে যাচ্ছে না। appropriate idioms use করলে ভালো, কিছু idioms আমাদের শিখে রাখা উচিত, phrasal verbs আমাদের শিখে রাখা উচিত যেন আমরা use করতে পারি, and paraphrase the question. Okay. Grammatical range and accuracy, এটা just writing এ আপু যেগুলো ডিসকাস করেছেন সেম টাইপ অফ থিং। আপনাকে জাস্ট আমি এটা পুরোটা ডিটেলে বলছি না, আমি শর্টকাটে এতটুকু বলবো যে ইউ হ্যাভ টু মেক শিওর আপনার অ্যাকিউরেসি যেন থাকে, আপনি যখন আনসার করেন তখন যেন আপনার ইউজ অফ প্রেপোজিশন যেন খুব একটা ভুল না হয়, যেটা মানে শুনতে কানে লাগবে এরকম ভুল বলা যাবে না। তারপর রেঞ্জের জন্য ইটস ভেরি ইম্পর্টেন্ট আমরা যেন সব আনসার সেম টাইপ অফ সেন্টেন্স ইউজ করে না দিই, আমাদের সেন্টেন্সের মধ্যে কম্পাউন্ড, কমপ্লেক্স, সিম্পল এর মধ্যে একটা মিক্সচার থাকা উচিত। আপু আপনি কি এখানে কিছু অ্যাড করতে চান? না আপু, আমি রাইটিং এর সময় অনেক elaborately টাইম নিয়ে নিছি এখানে, so I wouldn't waste more time here. আচ্ছা ঠিক আছে, আই থিঙ্ক দিস ইজ প্রিটি ক্লিয়ার যেখানে কি করতে হবে। এই যে কিছু কমন লিঙ্কার্স, কানেক্টরস আমরা চাইলে মেমোরাইজ করে ফেলতে পারি, চাইলে বলতে এটা ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আমরা এগুলো আসলে মেমোরাইজ করি এবং এগুলো দিয়ে আমরা প্র্যাকটিস করি সেন্টেন্স লেখার, যেন আমরা লিখতেও পারি, বলার সময় যেন আমরা বলতে পারি, ইটস ইম্পর্টেন্ট। আচ্ছা, প্রনাউন্সিয়েশন এর ক্ষেত্রে ইউ মাস্ট স্পিক ক্লিয়ারলি, ইটস ভেরি ইম্পর্টেন্ট। আপনার কথা যেটা বলছেন যেটা যেন ক্লিয়ারলি বোঝা যায়, কিন্তু রেকর্ড হবে, টেস্টটা রেকর্ড হয়। সো রেকর্ডের পরে ওনারা যখন প্লে করবে, জাস্ট আপনি এক্সামিনারের সামনে যদি কিছু একটা দিয়ে চলে আসেন, ব্যাপারটা ওখানে শেষ না, মনে রাখতে হবে যে রেকর্ডিং হবে এবং পরে রেকর্ডটা প্লে করা হবে। সো মেক শিওর যাই বলছেন যেন ক্লিয়ারলি প্রনাউন্স করেন এবং ক্লিয়ারলি বোঝা যায়, শোনা যায়। কারেক্ট প্রনাউন্সিয়েশন অনেক ইম্পর্টেন্ট, এখানে যেমন একটা এক্সাম্পল আছে যে the pronunciation of the word plagiarism, এখন এটার যে কারেক্ট প্রনাউন্সিয়েশনটা প্লেজারিজম, কিন্তু স্পেলিং এখানে জি আছে, আমরা প্লেগারিজম প্রনাউন্সিয়েশনটা আমাদের আসলে ক্রস চেক, যদি ওয়ার্ড থাকে আমরা নতুন শিখেছি, আমরা ওটা ইউজ করতে চাই, খুব ভালো কথা, সেটা আমাদের প্রনাউন্সিয়েশনের উপরে 25% মার্কস আছে। So yeah, that will be all. I hope we could help you enough, যতটুকু এই ওয়েবিনারের মধ্যে করা গিয়েছে, যতটুকু আমরা পেরেছি। I hope অনেকের কোয়েশ্চেন্স আমরা আনসার করতে পেরেছি। আমি জাস্ট লাস্টে দুটো কোয়েশ্চেন পেয়েছি, ওই দুটো অ্যান্সার দিদি। আলবি ভাই জিজ্ঞেস করেছেন, ডিউরিং স্পিকিং সেশন ইজ ইট নিডেড টু মেক আই কন্ট্যাক্ট প্রপারলি উইথ দ্য এক্সামিনার? ইটস বেসিক্যালি এক্সামিনারের সাথে, যেমন আমার কম্পিউটার বেসে একটা মানে জুমের মধ্যে ওনার সাথে কথা বলেছি, আই কন্ট্যাক্টের ব্যাপারটা ধরেন কনভারসেশন কারোর সাথে করতে গেলে আই কন্ট্যাক্ট করাটা তো খুব ভালো। সো আপনি যদি পুরোটা টাইম ধরেন নিচের দিকে তাকায়, আপনার কোলের দিকে তাকায় কথা বলেন বা অন্য কোনো দিকে তাকায় কথা বলেন, তাহলে সে যে আপনার সাথে ইন্টারাক্ট করতে চাচ্ছে সেই ইন্টারাকশনটা খুব একটা ফ্রুটফুল নাও হতে পারে। সো সেই ক্ষেত্রে আই উড সে ইটস নট লাইক এটা নিয়ে আলাদা করে স্কোরিং ফ্যাক্টর লেখা আছে, স্কোরিং ফ্যাক্টরের মধ্যে আই কন্ট্যাক্ট ইজ নট ইনক্লুডেড, বাট ইটস জেনারেলি আ গুড আইডিয়া দ্যাট ইউ মেক কনভারসেশন করার সময় আপনি যখন কারোর দিকে তাকিয়ে কথা বলবেন, আমি যখন আপনার সাথে বা আপনাদের সাথে আমি কথা বলছি থ্রু আ স্ক্রিন, রাইট, আমি যদি এখন পুরো ডান দিকে তাকিয়ে কথা বলতাম, তাহলে আমি যে আপনার সাথে কথা বলছি বা আপনার সাথে কমিউনিকেট করে আপনাকে একটা কথা বোঝানোর চেষ্টা করছি, সেটা কিন্তু আপনার কাছে খুব একটা ক্লিয়ার হতো না বা খুব একটা ভালো দেখাতো না। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে দেখতে গেলে ভাইয়া, আর আই কন্ট্যাক্ট আপনি ভালো মতো করতে পারাটা একটা ভালো আইডিয়া। অ্যাটলিস্ট খুব অকওয়ার্ডলি চেষ্টা করবেন অন্য কোনো দিকে তাকিয়ে না থাকে। সাইট গুলো কিভাবে পাবেন জিজ্ঞেস করছেন সবাই, আপনাদেরকে ইমেল করে দেওয়া হবে যেহেতু আপনারা ওয়েবিনারে রেজিস্ট্রেশন করেছেন। শুড বি প্রিপেয়ার ব্রিটিশ ওভার আমেরিকান? নো, দেয়ার ইজ নো নিড টু প্রিপেয়ার ওভার, মানে আপনি যদি ব্রিটিশ ইংলিশ ইউজ করতে চান কনসিস্টেন্টলি নন স্পেলিংস এন্ড এভরিথিং, আপনি ব্রিটিশ ইংলিশ ইউজ করতে পারবেন। আমেরিকানটা ইউজ করলে কনসিস্টেন্সি সব জায়গায় আমেরিকান স্পেলিং বা ইউজ করতে পারবেন। আর আপনি যদি প্রশ্নটা অ্যাকসেন্ট নিয়ে করে থাকেন, না আপনার কোনো স্পেসিফিক ব্রিটিশ বা আমেরিকান অ্যাকসেন্ট হতে হবে না স্পিকিং টেস্টের ক্ষেত্রে। Should we focus on formal use of words in speaking? না, স্পিকিং এ formal use of words বলতে মানে ইনফর্মালি যাতে বা আপনি যদি ইনফর্মালি হোয়াটসঅ্যাপ বলে ফেলেন তাহলে কিন্তু জিনিসটা ভালো শোনাবে না। So you need to use full words in speaking. You need to properly use the words. Sorry?
না সরি আপু, আমি বলছি যেমন ওয়ানা গনা অনেকে ইউজ করে যে হ্যাঁ আই হ্যাঁ হ্যাঁ ওয়ানা ডু I দিস, আই এম wanna I গনা। wanna gonna এগুলো ইউজ করা যাবে না, সো ফর I am going to I want to I wanna ইউজ না করে want to, সো ফর্মাল বলতে আপনি যদি এটা বোঝায় থাকেন তাহলে হ্যাঁ ফর্মাল ইংলিশটা অবশ্যই ইউজ করতে হবে, বাট দ্যাট ডাজ নট মিন যে আপনার খালি সফিস্টিকেটেড ওয়ার্ডস ইউজ করতে হবে। হ্যাঁ, you can use common words, it's good idea to use a few advanced vocabulary so that আপনি আপনার lexical resource সেকশনটায় vocabularyটা মানে ইউজ করে লেক্সিক্যাল রিসোর্স সেকশনটা আপনি ভালো মার্কস পেতে পারেন। একজন জিজ্ঞেস করছে একেবারে জিরো থেকে শুরু করার জন্য কি কি স্টেপ নিয়ে আগানো যেতে পারে। আপনি চাইলে আমাদের কমপ্লিট গাইডলাইন টু আইএলটিএস কোর্সটা নিতে পারেন। সেখানে আমরা কোর্সটা এমন ভাবে ডিজাইন করেছি যে যারা একদম জিরো থেকে শুরু করতে চান তারাও ভালো করতে পারেন, এবং যারা ধরেন কিছুটা ভালো পারেন অলরেডি আর একটু ফার্দার স্ট্র্যাটেজি খুঁজছেন, অ্যাডভান্স স্ট্র্যাটেজি খুঁজছেন, তারাও সেই কোর্সটার থেকে ভালো কি বলবো একটা গাইডলাইন পেতে পারেন। সো এই কোর্সটা আপনি এনরোল করতে পারেন, বা এছাড়া কোনো সাজেস্টেড বই আছে কিনা আইএলটিএস এর জন্য যার মাধ্যমে সব মডিউলের প্রস্তুতি নেওয়া সম্ভব। বেশ কিছু বই হয়তো বা আপনি বুক স্টোরে পেতে পারেন, এখানের মধ্যে যেগুলো ভালো পাবলিকেশন এর বই সেই বইগুলো ফলো করতে পারেন। আমি পার্টিকুলারলি কোনো বই ব্যবহার করিনি দেখে আমি হয়তো বা জানি না, আমি ইন্টারনেটের বেশ কিছু কন্টেন্ট ফলো করে আমার প্রিপারেশনটা কমপ্লিট করেছি। আচ্ছা, ওকে, দ্যাটস ইট ফর দ্য কোয়েশ্চেন্স আই থিঙ্ক, এন্ড আমরা অনেকক্ষণ ওয়েবিনারটা কন্টিনিউ করে ফেলেছি। সো দেয়ার আর নো ফার্দার কোয়েশ্চেন্স। থ্যাংক ইউ এভরিওয়ান। রোজার মাসে আপনারা এই অড একটা সময় শুক্রবার দুপুরবেলা আপনারা জয়েন করেছেন সেশনটা। উই আর ভেরি লাকি টু হ্যাভ ইউ অল, ভেরি লাকি টু টক টু ইউ অ্যাবাউট আওয়ার experience and the strategies we have followed. I look forward to seeing you in our live classes in the course. If not, good luck on your IELTS preparation journey. I hope আপনারা ভালোভাবে প্রিপারেশন নিয়ে একটা ভালো স্কোর নিয়ে এগিয়ে যেতে পারেন। So thank you everyone again. Thank you Tanuva Apu. Thank you Raisa আপু, and thank you everybody. থ্যাংক ইউ সো মাচ। আমি আর বেশি সময় নেব না, আমি জাস্ট হচ্ছে লাস্ট আমাদের কোর্সের ব্যাপারে একটু যদি বলি, এখানে চ্যাটে একজন জিজ্ঞেস করছেন ডিসকাউন্টের ব্যাপারে। সো আমাদের কোর্সটা হচ্ছে 2500 টাকায় আপনারা কিনতে পারছেন, বাট যদি আপনারা মার্চ মাসে এনরোল করেন এখন 26% ডিসকাউন্টে আপনারা 1850 টাকা কিনতে পারবেন। আপনারা যারাই আমাদের কোর্সটা নিয়ে ইন্টারেস্টেড আপনারা যে কোনো সময় আমাদের ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন, যদিও আমি এখানে চ্যাটে আবার কোর্সের লিঙ্কটা দিয়ে দিয়েছি, বাট ইন কেস যদি আপনারা মিস করে থাকেন যে কোনো সময় আমাদের পেজে মেসেজ দিলেই হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। যেভাবে রাইসা আপু বললো সবার সাথে আমরা চাই আমাদের লাইভ ক্লাসে দেখা হোক। সো যেহেতু আসলে সময় হয়ে আসছে, আপুরা পারমিশন দিলে আজকের সেশনটা আমরা এখানে এন্ড করবো। Thank you everyone. Thank you. Allah Hafiz.